এদিকে আইমান উতলা হয়ে রাস্তার মধ্যে আনিকাকে জড়িয়ে ধরে ক্লিপ দিয়ে বাঁধা ঘন কালো চুলে একের পর এক চুমু খেয়ে উদ্বিগ্নতা সমেত জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? হ্যাঁ ছাড়ুন, আমরা রাস্তায় আছি। এতে আমার কিছু যায় আসে না। এই সমস্যা কি তোমার? আনিকা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? সিনেমা টিনেমা দেখো না নাকি? সেখানে হিরো হিরোইনকে বাঁচালো, হিরোইন দৌড়ে এসে হিরোর বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু তুমি তুমি তো এরকম কিছুই করলে না। কেন করলে না? আনিকা ভেংচি কেটে কটাক্ষ করে বলল, কারণ আমি হিরোইন না। নাও কিস মি। কি? জড়িয়ে যখন ধরনি, এত কষ্ট করে তোমার জন্য ভার্সিটি স্পেশাল ক্লাস না করে ছুটে এসেছি, না আসলে আমার বউয়ের কি হতো, তাই চুমু দাও। সন্ধ্যা নামছে, চলুন বাড়ি ফিরে যাক। চুমু দাও, না হলে আমি নিজেও যাব না আর তোমাকেও যেতে দেব না। আনিকা পড়ল বিপাকে। শেষে কিনা এরকম নির্লজ্জ মার্কা ছেলে তার কপালে জুটেছে। ভাবতেই মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। আইমান তাড়া দিয়ে বলল, লেট হচ্ছে ডার্লিং, ফাস্ট। আনিকা আশেপাশে নজর বোলালো। এখন এদিকে কেউ নেই। আনিকা পায়ের পাতায় ভর দিয়ে মুখ এগুলো। আইমান তৎক্ষণাৎ বাঁকা এসে গলা উঁচু করে নিল। আনিকা কটমট করে দাঁতে দাঁত চেপে বলল, মাথা উঁচু করছেন কেন? একটা লম্বুকে বিয়ে করেছি আমি তো আপনার কাঁধ পর্যন্ত। মুহূর্তে আইমান আনিকার কোমর পিছিয়ে উঁচু করে সাইডের অন্ধকারময় দেয়ালে লেগে গেল। আনিকা চোখ খিচে বন্ধ করে আইমানের কাঁধে শার্ট খামচে ধরল। আনিকার মুখ এখন আইমানের মুখ বরাবর। দুজনের তপ্ত শ্বাস দুজনের মুখে আশ্রে পড়ছে। আনিকা জিভধারা ঠোঁট ভিজিয়ে ভোতা মুখে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগোয় আইমানের গালের নিকট। যে গালে ঠোঁট ছুবে তক্ষুনি আইমান গালের পরিবর্তে ঠোঁটে গিয়ে দিল। অতঃপর মিশে গেল উত্তপ্ত চারজোড়া অষ্টপুট। আনিকা ছাড়াতে চেয়েও পারল না। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে আইমান আনিকার ওষ্ঠদয়। আনিকা নিঃশ্বাস আটকে আসতেই বড় বড় নখ যুক্ত আঙ্গুল দিয়ে খামচে ধরল আইমানের গলার ভাঁজে। সহসা আনিকার ওষ্ঠদয় মুক্তি পেল আইমানের কবল থেকে। আনিকার হাত ধরে রিক্সা গাড়ি ডেকে আইমান গাড়িতে উঠে বসলো। গাড়িতে চলতে শুরু করেছে। সামনে থেকে ধেয়ে আসা মৃদু মন্দ বাতাস গায়ে লাগছে। রিক্সাওয়ালার থেকে নজর ফিরিয়ে আইমান ঝুঁকে আসে আনিকার কানের কাছে। ফিস ফিস করে বলে উঠল, এইটুকুতেই হাঁপিয়ে গেলে হবে? আমার মতো বেপরোয়া হাজবেন্ডকে সামলানো মুখের কথা না, বুঝছো? সেজন্যই বলেছি এখন থেকে প্র্যাকটিস করো, এসব অভ্যাস করে নেওয়াই ভালো। দুপুরের জেদি আপোষহীন দীপ্তিমান সূর্য মাথা চারা দিয়ে উঠেছে। সূর্যের আলো পুরো গ্রামটাকে উজ্জ্বল করে তুলেছে। অথচ ভোরবেলা হালকা কুয়াশার চারপাশে মোড়ানো থাকে। পথে পাশে ফসলের জমিগুলোতে সকালে শিশির জমেছিল, যা এখন নেই। সূর্যের প্রথম আলো শিশিরের ফোঁটাগুলোর উপর পড়লে মনে হয় সেগুলো যেন ছোট ছোট রূপোর মতো ঝিলমিল করে উঠছে। পথের পাশে রয়েছে বড় বড় তাল গাছ, নারকেল গাছ আর নানা ধরনের ছোটখাটো ঝোপঝাড়। দূরে কোথাও কোথাও গ্রামের মানুষ খেতে কাজ করছে। তাদের হাতে কোদাল আর মাথায় বাঁশের ছুরি। হাঁস মুরগি গরু বাছুরেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তার ধারে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। আর ছোট ছোট ঝর্ণার মতো পানির শব্দ যেন পুরো পরিবেশকে সজীব করে তুলেছে। গ্রামাঞ্চলে ঘরের পাশের আম গাছ, পুকুরের পাশে দাঁড়ানো বাঁশের ঝাড় আর উঠোনের মাঝখানে লাল মাটির পথ, সবই যেন নতুন করে জীবন পেয়েছে। ঘাটখোট্টা রোদে গ্রামের পথ ধরে মোম এগিয়ে যাচ্ছে তাদের ছোট্ট গ্রামের বাড়ির দিকে। গাছপালার সবুজে ঢাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ মেলে দেখে চারপাশের নান্দনিক সৌন্দর্য। মোমের আর কোনো পরীক্ষা অবশিষ্ট নেই। আজকে লাস্ট পরীক্ষা দিয়েছে। তেমন চাপ ছিল না। আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল। মোমের সাথে ওর কয়েকজন বান্ধবী রয়েছে। মোম যখন বান্ধবীদের সঙ্গে কথায় মত্ত, তখন মোমের চাচাতো ভাই এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটার নজর খারাপ, বয়স কম। মোমের উপর তার অনেক আগে থেকেই কুনজর পড়েছিল। মাঝখানে বিয়ে করে শহুরে পাড়ি জমিয়ে ছিল বলে দেখা সাক্ষাৎ হয়নি। বাড়িতে আসার পর বার কয়েক দেখেছে, তবে গঞ্জের কাজের সাপে কথাবার্তা বলা হয়ে ওঠেনি এবং বড়লোক বাড়ির বউ বলে হাত বাড়ানোর সাহস পায়নি। এখন রাস্তার এই মোড়ে দেখে পুরনো কামকতা জেগে উঠেছে। চাচাতো ভাইকে দেখে মন কিছুটা ঘাবড়ে যায়। আটঘাট হয়ে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে চলে যেতে উদ্যত হতেই চাচাতো ভাইয়ের অশ্লীল অশ্রাব্য বাক্য কর্ণকুহরে পৌঁছালো। বড়লোকের বাড়ি বড় বউ
হয়তো দেখছি ভালোই তরতাজা হয়ে গেছে, শরীর গঠন তো নজর করা লাগছে। মোম দাঁতে দাঁত পিষে নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁস নিয়ে বলে উঠল, নিজের সীমারেখা অতিক্রম করবেন না কামাল ভাই। নিজের বোনকে এসব বলতে লজ্জা করছে না? কামাল দাড়িতে হাত বুলিয়ে কুটিল হেসে বলল, ভুল বলেনি, তুমি কিন্তু নিজের মায়ের পেটের বোন নও, স্বাস্থ্যবান, তাই হোক এইসব কথা বলতে পারিনি। মোম দ্বিগুণ তেজ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, না, পারেন না। আমি এখন বিবাহিত, অন্যের স্ত্রী। কিছু বলার আগে ভেবে বলা উচিত। আপনার নজর ঠিক করুন, নয়তো এর পরিণাম আপনার জন্য সুখকর বয়ে আনবে না। স্বামী বড়লোক বলে চ্যারাং চ্যারাং কথা বলতে শিখে গিয়েছিস। তোর এই ক্ষুদ্র শরীরের অমায়িক তেজ দমিয়ে দেওয়ার বহুদিনের শখ আমার, আর যদি সেটা করে মন্দ হয় না, কি বলিস? মোম আঁতকে উঠে 2 পা পিছিয়ে গেল। পাশ ফিরে চেয়ে দেখলো বান্ধবীরা নেই। তারা অনেকক্ষণ আগে চলে গিয়েছে। ভয়ে মোমের সর্বাঙ্গ কেঁপে উঠল, হাত পায়ে নামলো নিগড় কম্পন। মোমের আতঙ্কিত মুখবিবর দেখে কামাল মজা পেল। এগিয়ে আসতেই মোম হাতে থাকা ফাইল শক্ত করে ধরে দৌড় লাগালো। কামালও ছুটল তার পিছু। কিছু দূর যেতেই বড়সড় প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা খেল মোম। ড্রাইভার সময় মতো ব্রেক না কষলে বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। মোম হাতের কনুই আর কপালে টোকা লেগে ব্যথা পেয়েছে। চোখ মুখ কুচকে দুরু দুরু বুকে সম্মুখে দৃষ্টি তাক করলো। ড্রাইভার সিট বেল্ট খুলে হন্তদন্ত হয়ে মোমের নিকট আসলো। মানুষটিকে দেখে মোমের ভীতিকর নয়ন জোড়া খুশিতে চকচক করে উঠল। তার মস্টার মশাই এসেছে। আগুন কাছে এসে মোমের শরীর চেক করে উদ্বিগ্নতা সমেত জানতে চাইল, কোথায় লেগেছে? কোথায় ব্যথা পেয়েছো? মোম প্রতি উত্তর না করে হামলে পড়ল ব্যক্তিগত পুরুষটির চওড়া বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হু হু শব্দ তুলে ফুপিয়ে কেঁদে উঠল। আগুন বলিষ্ঠ হাতে আগলে নিল তার কোমলমতিকে। মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে শোধালো, বেশি ব্যথা পেয়েছো? দৌড়াচ্ছিলে কেন? আর তুমি এই রাস্তায় কি করছো? স্কুল থেকে তোমাদের বাড়িতে ফেরার রাস্তা তো এটা নয়। সময় নিয়ে মোম শান্ত হলো। ছলছল চোখে আগুনকে দেখে ঠোঁট ভেঙে আবার কেঁদে উঠল। ভাঙা গলায় অভিযোগ জানালো, এতদিন পর আমার কথা মনে পড়েছে? শুধু ফোনে কথা বললে হয় নাকি? আমার বুঝি আপনাকে দেখতে ইচ্ছে করে না, ছুতে ইচ্ছে করে না? আগুন কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পরীক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় কামাল ভাই পথ রোধ করে দাঁড়ায়, বাজে কথা বলে। সেজন্য ওনার থেকে পালিয়ে এদিকের রাস্তায় ঢুকে পড়েছি। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কামালকে? আমার চাচাতো ভাই। ওদের কথার মাঝে কামাল সামনে এসে দাঁড়ায়। মোম আঙ্গুল উঁচিয়ে তাকে দেখায়। আগুন চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো তার উপর। শৈল প্রান্ত গোটানো, চাউনি তীর্যক, কুণ্ঠায় শীতলক্ষা স্রোত ঠেলে, অথচ নীরবে নিভৃতে হুমকিস্বরূপ জানালো, নিজের ভালো চাও তো এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। কামাল শুষ্ক ঢোক গিলল। ব্যস্ত কদমে নিজের গন্তব্যে প্রস্থান করলো। আগুনকে নিয়ে যখন মোম তাদের গ্রামের বাড়ির উঠানে এসে পৌঁছায়, তখন খলিল আগুনকে দেখে অবাক হয়ে যান। পরপরই অধরে হাসি ফুটিয়ে চনমনে কণ্ঠে বললেন, আগুন বাবা, আজকে আসবে ভাবতেই পারিনি। তা এবার কিছুদিন থাকবে তো? আগুন মুচকি হেসে জবাব দিল, না, এবারেও সম্ভব হবে না, তবে রাতে থাকবো। সকালে মোমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। খলিল এতটুকুতেই খুশি হলেন। আগুনকে নিয়ে মোম ঘরে চলে গেল। খলিল স্ত্রীকে জামাই এসেছে খবরটা দিতে চলে যান। আতিফা চটজলদি লেবুর শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। খলিল স্ত্রীকে বলে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন। সেবার তাড়াহুড়োয় তেমন খাতির যত্ন করতে পারেননি। রাতে যখন থাকবে বলেছে তখন হাতে অনেকটা সময় আছে জামাই আদর করার। সেটা হাতছাড়া করলে হবে? বিকেলের চনমনে চিত্তে সময়টাতে আইমান ও আনিকা শহরের একটি পার্কে হাত ধরে হাঁটছে। আনিকা অবশ্য হাত ধরতে দিতে নারাজ ছিল, কিন্তু আইমান জবরদস্তি হাত ধরে রেখেছে। আনিকার নাকি সকলের সামনে হাত ধরে হাঁটতে অস্বস্তি লাগছে। আইমান তার কথায় পাত্তা দিল না। ঘুরতে এসে আনিকার ভালোই লাগছে। সূর্য তখন ডুবে আসছিল, আর পার্কের চারপাশে একটি সোনালি আলো ছড়িয়ে পড়ছিল। আনিকার হাসি মুখ দেখে আইমানের হৃদয় দ্রুত ধরফর করতে লাগলো। আইমান হঠাৎ বলে উঠল, আনিকা, তুমি জানো, তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় মুখটা অমন পাঙ্ক শুটে রাখো কেন? হ্যাঁ, তোমাকে আমি সত্যিই বুঝতে পারছি না। আনিকা ঠোঁট চেপে কিঞ্চিত হাসলো। লজ্জা পেয়ে নিচে তাকালো, কিছু বলল না।
কিন্তু আইমান তাকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে বলল, আরো বেশি আসো, কারণ আমি তোমার হাসিতে একেবারেই মুগ্ধ। আইমানের এই কথায় আনিকার চোখে আনন্দের ছাপ পড়ল। অজান্তেই অক্ষিপট জলে ভরে উঠল। আইমান পুনরায় একই ভঙ্গিতে স্ল্যাশ স্বরে আওড়ালো, তুমি সত্যি চঞ্চলতা মিষ্টি এক কিশোরী। বাক্যের রীতি টেনে আইমান ধরে রাখা আনিকার হাতগুলোতে তার ঠোঁট ছোঁয়ালো। এই যেন একটি চুমুর প্রস্তাব। আনিকত শিহরিত হয়ে পড়ল, কিন্তু সে থামল না। আনিকার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, পড়াশোনার চাপে সপ্তাহখানিক তোমার সাথে দেখা করার কোনো সুযোগই হয়ে ওঠেনি। কেরিয়ারের দিকে নজর দিতে হয়েছে, তাই পিছু হাঁটতে পারিনি। ভীষণ মিস করেছিলাম তোমাকে। হয়তো আমার কথা তোমার স্মরণ হয়নি, বাট ট্রাস্ট মি জান, আই রিয়েলি মিস ইউ সো মাচ। আনিকা হাত ছাড়িয়ে নেয়। আইমানের বাহু আঁকড়ে ধরে চোখে চোখ মিলিয়ে সুগভীর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করল। মুচকি হেসে ঠোঁট নেড়ে নেড়ে বলল, মুখে স্বীকার করলে কি প্রমাণিত হয় যে কেউ কাকে মিস করছিল? মোটেও না। কিছু মানুষ আছে যারা সঠিকভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না। হয়তো আমিও সেই সকল মানুষের কাতারে। তুমি আমাকে মিস করেছিলে? আনিকা নিরুত্তর, লম্বা শ্বাস টেনে চুপচাপ হাঁটছে। একটা সিমেন্টের তৈরি বেঞ্চে গিয়ে বসে পড়ল। আশেপাশে কয়েক জোড়া কাপল নজরে আসছে। তারা নিজেদের মতো প্রিয়জন নিয়ে সময় কাটাতে ব্যস্ত। আইমান এসে আনিকার পাশে বসলো। দুজনের মাঝে পিনপিনে নীরবতা। নীরবতা ভেঙে আইমান আচমকা আবদার ছুড়ল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তুমি কি অনুমতি দেবে? কিসের জন্য? আইমান আনিকার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিল। বুঝতে পেরে আনিকা মৃদু কেঁপে ওঠে। গলাটা শুকিয়ে আসছে। হৃদয় তখন প্রচণ্ড গতিতে ধড়ফড় করছে। সে চোখ বুজে মাথা নাড়ালো। সম্মতি পেয়ে আইমান হেসে তাকে কাছে টেনে নিয়ে আসলো। ক্ষণিকের সময়ে আনিকার ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠদয় স্পর্শ করলো। সেখানেই সৃষ্টি হলো এক অসাধারণ ওষ্ঠচুম্বন মুহূর্ত, যা আনিকাকে আইমানের পাগলামতে তীব্র আকর্ষণ করে। তাদের চারপাশে যেন সময় থেমে গিয়েছে, আর সবকিছু ধূসর হয়ে ধরা দিচ্ছে। গভীর রাতে গ্রামে যখন চাঁদের আলো ধরিত্রীতে চিকচিক করছিল, তখন আগুন বসেছিল মোমের সঙ্গে বদ্ধ কক্ষে জানালার পাশে। সুন্দর রাতের ঝলকানিতে মোমের দিকে তাকিয়ে থাকলো অনিমেষ। তার চোখে প্রেমের উন্মাদনা। মোম তার কোমল হাসি নিয়ে আগুনের দিকে এগিয়ে এসে গা ঘেঁষে বসে। তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘ সময়ের, যেন বাতাসে স্নিগ্ধতা। কিছু মনে পড়তেই মোমের মনটা খারাপ হয়ে গেল। ঠোঁট উল্টে গোমরা মুখে বলে উঠল, গত 2 দিন আপনি আমাকে ফোন করেননি কেন? আমি কল দিলেও বারংবার কেটে দিয়েছিলেন। এমনটা কেন করেছিলেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বাইরে ঘোলাটে দৃশ্যপটে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, যতবার ফোন দিয়ে কথা বলি ততবার তুমি কান্না করো। পরীক্ষার সময় সকালে ফোনে তোমাকে সাহস বঞ্চিত করার জন্য যা বলি তুমি কান্না করে সেটা উগরে দাও। আমার নির্দেশনা কতটুকু আমলে নিয়েছো, পরীক্ষা কেমন দিয়েছো তুমি ভালো জানো। পরীক্ষা দিতে যেতে হয় ফুরফুরে মনে, আর তুমি যেতে হতাশ হয়ে। বিষয়টাতে আমি চরম বিরক্ত। ইংরেজি পরীক্ষার দিন জানালে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি কেন হবে? আমি প্রশ্ন দেখেছি, প্রশ্ন সহজ হয়েছে। যদিও ইংরেজি দ্বিতীয় পত্র কিছুটা হার্ড হয়েছিল, তবে প্রথম পত্র 80-র উপরে নাম্বার পাওয়ার মতো ভালো মানের প্রশ্ন হয়েছে। সেখানে তুমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন বললে মোটামুটি ভালো হয়েছে। কেন কনফিডেন্স সমেত বলতে পারোনি যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে? সেই জন্য ইচ্ছে করে পরবর্তী টানা 2 দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। পড়াশোনা নিয়ে হেয়ালিপূর্ণ আমি পছন্দ করি না। চিন্তা করছেন কেন? দেখবেন ভালো ফলাফল আসবে। দেখা যাবে। ছোট করে উত্তর দিয়ে আগুন চুপ হয়ে গেল। জানালা বন্ধ করে দিয়ে বালিশ ঠিক করে কাত হয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মোম হাঁ হয়ে তাকিয়ে থাকলো কিয়ত পরিমাণ। গাল ফুলিয়ে ব্যগ্র গলায় বলে ওঠে, আপনার সাথে কথা বলতে না পেরে আমার খুব কষ্ট হয়েছিল। আপনার শূন্যতা আমাকে পুড়িয়েছিল ক্ষণে ক্ষণে। চাতক পাখির ন্যায় প্রহর গুনছিলাম কখন পরীক্ষা শেষ হবে আর আপনার কাছে যেতে পারবো। এখন আপনি উল্টো আমার উপর রাগ ঝাড়ছেন। আগুন ঘুরে তাকায়। ব্রুকুচকে গমগমে গলায় প্রশ্ন করলো, তোমাকে শাসন করার অধিকার কি আমার নেই? নেই কখন বললাম? বলেছে আপনি শুধু শুধু রাগ করছেন। রিয়ারেন্স সেন্টেন্সটা
কমন হওয়া সত্ত্বেও ভালোভাবে মেলাতে পারিনি, তাই বলেছিলাম পরীক্ষা মোটামুটি হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে সেটা তো বলিনি। মোমকে কাছে টেনে বুকে নিয়ে শুয়ে পড়ল আগুন। মোম এটুকুতেই অভিমান ভুলে আহ্লাদে আপ্লুত হয়ে আগুনের গলায় মুখ ডুবিয়ে দিল। লম্বা শ্বাস টেনে নাসার অন্ধ্রে টেনে নিল চিরচেনা পুরুষালী মাতাল করা ঘ্রাণ। আগুন মৃত হাসল, মোমের চুলের ভাঁজে আঙ্গুল গুজে দিল, শান্ত কণ্ঠে বলল, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময় কোমলমতি। তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি নিজেও পড়ছিলাম দহনে, ক্লাসে মন বসাতে পারিনি। মোমের ক্ষুদ্র সত্তা পুলকিত হলো, ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে বলল। আগুন হঠাৎ মোমকে আরো কাছে টেনে নিয়ে এসে তার ঠোঁটে এক চুমু খায়, যা চাঁদের আলোতে আরো উজ্জ্বল হয়ে ওঠে মধুময় প্রীতি। ললাটে প্রগাঢ় চুমু বসিয়ে শীতল গলায় বলল, সকালে সব কিছু গুছিয়ে নিও, কালকে বাড়িতে ফিরে যাব। মা তোমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। বাড়ির বউ বাড়িতে না থাকলে নাকি তার ভালোও লাগে না। আনিকা কিছুদিন এসে থেকে গিয়েছে, সে তার বাবাকে রেখে আসতে চায়নি, মায়ের জোরাজোরিতে আসতে বাধ্য হয়েছিল। তাই তুমি গেলে মা ভীষণ খুশি হবে। আমারও ওনাদের সকলের কথা মনে পড়তো, মায়ায় আটকে গিয়েছি তাদের। আমি সব গুছিয়ে নিব, আপনাকে ভাবতে হবে না। আগুন হাতের বন্ধন দৃঢ় করে ঘুমানোর প্রস্তুতি নেয়। দুজনের ভারীকে তপ্ত শ্বাস মুগ্ধতা ছড়ায় বদ্ধ কক্ষের চারপাশে। মোম ব্যক্তিগত পুরুষটির বুকে মুখ লুকিয়ে আবেশে চোখ বুঝল। মোমকে নিয়ে আগুন ঢাকায় ব্যাক করেছে। বাড়িতে এসে মোম যেন হাওয়ায় উড়ছে, একদণ্ড স্থির থাকছে না। এসে থেকেই চঞ্চল চড়ুই পাখির মতো শুধু ছুটাছুটি করছে। আগুন ডাকলে রুমে যাচ্ছে না, মেজাজ খারাপ হচ্ছে তার। রাশেদ বাড়িতে, এখন চিৎকার করে ডাকাডাকি কিংবা ধমকে রুমে নিয়ে আসা সম্ভব নয়, নয়তো রামধমক দিয়ে রুমে নিয়ে আসতো। জার্নি করে আসে ক্লান্ত সে, তাই সোফায় গায়ে দিল। মোম বর্তমানে অবস্থান করছে শাশুড়ির রুমে, মিনা ময়ূরী রয়েছে সাথে। রাশেদ ড্রয়িং রুমে বসে চা পান করছেন আর টিভি দেখছেন। এদিকে ওরা তিনজন গল্পের আসর জমিয়ে দিয়েছে। মুঠো করে মুড়ি চানাচুর তুলে মুখে দিয়ে চিবোতে চিবোতে ময়ূরী বলল, তোমাদের গ্রামীণ জনপদ অনেক সুন্দর ভাবি, ছবি তোলার জন্য পারফেক্ট। সময় পাচ্ছি না, নয়তো কিছুদিন গিয়ে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতাম, সেই সাথে ইচ্ছে মতো ছবিও তুলতে পারতাম। মোম উৎফুল্ল চিত্তে হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, দূরের অনেক পর্যটক আমাদের গ্রামে ঘুরতে আসে। পাকা রাস্তা হওয়াতে খুব সহজেই বড় বড় গাড়ি ঘুরতে পারে। এতে তাদের জন্য গ্রাম ঘোরাঘুরি আনন্দদায়ক ভ্রমণের উৎস হিসেবে গণ্য হয়। একবার গিয়েছিলাম, ভালোই লেগেছিল। মিনা পানি পান করে আঁচল দিয়ে মুখ মুছে মোমের উদ্দেশ্যে বলে উঠলেন, পরীক্ষা কেমন হয়েছে তোমার? জি মা, ভালো। তোমার বাবা কি খবর? এবার গিয়ে দেখেছিলাম ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। ডাক্তার দেখাওনি? দেখিয়েছে, কি বলছে ডাক্তার? ওষুধ দিয়েছে, বলেছেন খুব শীঘ্রই সুস্থতা কেটে যাবে। ময়ূরী উঠে দাঁড়ায়, ফোনের সময় দেখে যেতে যেতে জানালো, মা, আমার পড়া আছে, আমি গেলাম। ভাবি রাগ করো না প্লিজ। মোম মুচকি হেসে বলল, রাগ করার কি আছে? আড্ডার আগে পড়াশোনা, তুমি যাও গিয়ে পড়তে বসো। কথা বলার ফাঁকে দরজায় নজর পড়তেই মিনা দেখতে পেলেন আগুনকে। তিনি ছেলেকে কাছে ডাকলেন। আগুনকে দেখে মোমের হাসি উবে গেল, শুষ্ক ঢোক গিল সে কখন রুমে যেতে বলেছে, আরও এতক্ষণ পর্যন্ত শাশুড়ি ননদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মানুষটা হয়তো দরকারে ডেকেছিল, এতবার যখন ডেকেছে যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। এখন লোকটা যদি রেগে যায়, আগুনের বেশভূষ পরিবারটি লাগছে। কোথাও যাবে নাকি লোকটা? মিনা অস্থির গলায় প্রশ্ন করলেন, কিছু বলবি বাবা? আগুনের শান্ত জবাব, না মা। ছোট্ট করে জবাব দিয়ে হাঁটা শুরু করলো। পেছনে না ঘুরে গমগমে গলায় বলে উঠল, মোম রুমে আসো, লাস্টবার বলছি, এরপর যেন আর বলতে না হয়। মোম পিলপিল কদমে বেডরুমে এসে হাজির হয়। এতটা ধীর গতিতে এসেছে যেন ফ্লোরও টের না পায়। মোম রুমে আসা মাত্র আগুন ঠাস করে দরজা বন্ধ করে দিল। মোমের বক্ষস্থল ছ্যাদ করে উঠল। আটঘাট বেঁধে দেয়ালের সঙ্গে মিশে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন মোমের থেকে দূরত্ব বজায় রেখে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। ভারী কি গলায় তির্যক চাউনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, কথা বললে গায়ে লাগে না? মানুষ মনে হয় না আমাকে? কখন থেকে ডাকছিলাম? নিজের মর্জিকে প্রাধান্য দিলে, একবারও রুমে আসার প্রয়োজন বোধ মনে করলে না।
ভয়ে মোমের মুখটা শুকিয়ে গিয়েছে। সমান তালে ওড়নার কোনা হাতের আঙ্গুলে পেঁচাচ্ছে। ঠোঁটে ঠোঁট চেপে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জিভধারা ঠোঁট ভিজিয়ে হা করে সাফাই দিতে চাইল। তার আগে আগুন তেড়ে এলো। নরম তুলতুলে গাল আলতোভাবে চেপে ধরে দাঁত কটমট করে বলল, কোনো মিথ্যা এক্সকিউজ শুনতে চাই না। জানি তুমি ইচ্ছে করে আসোনি। আসলে কি হতো শুনি? কেন ডেকেছিলেন? সেটা কি তুমি এসে শুনতে চেয়েছিলে? আবার মুখে মুখে তর্ক করছো। মোম ভোতা মুখে উত্তর দিল, আমি ভেবেছিলাম এমনি ডেকেছিলেন, আসলে হয়তো রেস্ট নিতে বলবেন, সেজন্য আসিনি। তোমাকে এত বেশি বেশি ভাবতে কে বলেছে শুনি? তোমাকে না বলেছে অযথা বেশি ভাববে না? মোম কিছু না বলে মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে রইল। ঠোঁট ফুলিয়ে রেখেছে। এক্ষুনি হয়তো সকিনার মার মতন কেঁদে কেটে গঙ্গা জল বানিয়ে ফেলবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমকে কাছে টেনে নিল। গালে এক হাত দিয়ে শান্ত কণ্ঠে বলল, নিজে ভুল করবে আবার নিজেই ঠোঁট ফুলিয়ে রাখবে, সাথে কান্না তো ফ্রি। কোথায় কাছি? আগুন মুচকি হাসলো। রস ভারী কণ্ঠে শুধালো, আমি কি বলেছি কাঁদছো? না কাঁদলেও কিছুক্ষণের মধ্যেই কেঁদে দিবে। তোমার মুখভঙ্গি তাই বলছে। আগুন থেকে সরে দাঁড়ায় মোম। তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে আওড়ালো, মোটেই না, আমি এত সহজে কান্না করি না। আগুন এবার শব্দ করে হেসে উঠল। মোম এক দৃষ্টিতে চেয়ে সেই হাসি দেখে। লোকটার হাসি মোমের এত ভালো লাগে কেন? অদ্ভুত এক সৌন্দর্য রয়েছে এই চাপ দাড়িযুক্ত স্নিগ্ধ হাসিতে। আপনা আপনি মোমের ঠোঁটজোড়া প্রসারিত হয়ে কিঞ্চিত হাসির ঝলকানির দেখা মিলল। তবে হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। আগুনের অস্বাভাবিক কাজে বিস্ময়ে ধপ করে নিভে গেল। আগুন এক টানে মোমের গলা হতে ওড়না কেড়ে নিল, যার দরুন মোমের বুক এখন আগুনের সামনে উন্মুক্ত। মিয়েলি শরীরে ভাঁজ স্পষ্ট দৃশ্যমান। মোম দুহাতে বুক ঢেকে নিল। অবিশ্বাসের স্বরে হতবিহ্বল লক্ষ্মীপটে চেয়ে রুষ্ট গলায় বলে ওঠে, সব কি করছেন মাস্টার মশাই? দেখুন এখন একদম কোনো রকম দুষ্টুমি করবেন না, বলে দিলাম। আগুন ঠোঁট বাঁকিয়ে ভ্রুকুচকে ফেলল। চওড়া গলায় ধমকে বলে উঠল, সব সময় মাথায় শুধু উল্টাপাল্টা জিনিস করে, তাই না? বিছানায় একটা প্যাকেট রাখা আছে, সেটাতে যা আছে পরে দ্রুত রেডি হও। এক্ষুনি তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তোমার জন্য। সময় ব্যয় করলে। এখন তো ওড়না নিয়েছি, এরপর নিজের হাতে সব খুলে চেঞ্জ করিয়ে দিব। মোম চক্ষুদয় বড় বড় করে চেয়ে রইল। বিস্ময়ে কিং কর্তব্য বিমর্ষে। আগুনের কথা শুনে মাথা ঘুরছে, তৈরি হবে কি? সে তো একই জায়গায় মূর্তির মতো ঠাই দাঁড়িয়ে। আগুন পুনরায় গমগমে গলায় বলে, সময় নষ্ট করছো কেন? ও বুঝতে পেরেছি, আমার হাতে রেডি হতে চাইছো তাই তো? নো প্রবলেম কোমলমতি, তোমাকে হেল্প করতে আমি সর্বদা প্রস্তুত। হতভম্ব মোমে টনক নড়ল। মৃদু আওয়াজে চিৎকার করে বলল, না, আমি নিজেই তৈরি হতে পারবো। জলদি রেডি হতে শুরু করো, সময় 10 মিনিট। আগুন হসপিটালে এসেছে মোমকে নিয়ে। মোম বেশ অবাক হলো। হঠাৎ হসপিটাল কেন এসেছে? কোনো কিছু বোধগম্য হচ্ছে না। চুপচাপ আগুনের সঙ্গে পা চালাচ্ছে। আগুন রুম নাম্বার সম্পর্কে পূর্বে অবগত ছিল, তাই খুব সহজে খুঁজে পেল কাঙ্ক্ষিত রুমটা। মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোম ভেতরে ঢুকতেই ভেবাচাকা খেয়ে গেল। ঘন পাপড়ি যুক্ত নয়নজোড়া বড় বড় করে তাকিয়ে থাকলো। বার কয়েক পলক ঝাপটালো। ছোট্ট মস্তিষ্কের গাত্রে গাত্রে তীব্র বেগে হানা দিয়েছে উৎসুক্ষের আবির্ভাব। ড্যাব ড্যাব করে চেয়ে প্রশ্নবিদ্ধ চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। মোমের উদ্গ্রীব বুঝতে পেরে আগুন কিঞ্চিত মুচকি হাসলো। উচ্ছ্বসিত কণ্ঠে জানালো, স্বপ্ন নয়, যা দেখছো সবটা সত্যি। আফিফার বাবু হয়েছে, ছেলে বাবু। কয়েক ঘন্টা আগেই হয়েছে, তোমাকে আগে বলিনি সারপ্রাইজ দিব বলে। মোম খুশিতে গদগদ হয়ে বাচ্চাদের মতো ঝড়ের গতিতে আফিফার কাছে গেল। পাশে একটা টুলে আশানুর বসে আছে তার নবজাতক ছেলেকে নিয়ে। মোমকে দেখে আফিফা শুষ্ক ঠোঁটে ক্লান্তি মাখা হাসি উপহার দিল। আফিফার বেডের সাইডে বসে মোম বাবুকে তার কোলে দিতে বলল। আশানুর আস্তে করে বাবুকে মোমের কোলে তুলে দেয়। মোম বাবুর কপালে চুমু খায়। আগুন কাছে এসে দাঁড়ায়। হাত দিয়ে বাবুকে আলতো করে ছুঁয়ে দিল। হাত সরাতে নিবে তক্ষুনি ঘুমন্ত বাবুটা আনমনে আগুনের হাতের একটা আঙ্গুল শক্ত করে মুঠো করে ধরে। আগুন চমকে ওঠে। পরপরই ঠোঁট এলিয়ে এক পেশে হাসলো। মোম চনমনে চিত্তে বলে উঠল, কি সুন্দর না? আগুন মাথা নাড়ালো। আশানুর জিভ ধারা ঠোঁট বিছিয়ে আগুনের উদ্দেশ্যে হাস্যকর গলায় বলল, আমাদের বন্ধু মহলে তুই পিছিয়ে গিয়েছিস, এবার তুইও ছক্কা পাঞ্জা মেরে দে, তাহলে কেল্লা ফতে। আগুন বুঝি জিজ্ঞেস করলো, আবার শুরু করে দিয়েছিস? হসপিটালে অন্তত রেহাই দে ইডিয়েট। বাচ্চার বাবা হয়ে গিয়েছে, সেই জন্য আমার মুখ এখন অলরাউন্ডার। বাজে বকিস না।
আশানুর ঠোঁট উল্টে জবাব দিল, সত্যি কথা, তোর কোনো কলই হজম হয় না। এটা আবার নতুন কি? আগুন আর প্রতি উত্তর করল না। কিছু বললে এই ছাগল এখন পেয়ে বসবে, তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়তর। মোম এক দৃষ্টিতে বাবুর দিকে তাকিয়ে আছে। কেমন যেন অদ্ভুত এক শান্তি লাগছে। বাবুকে দেখে আগুন কত খুশি। যদি তাদের বাবু হয় তখনও নিশ্চয়ই আগুন আরও অনেক বেশি খুশি হবে। হবেই তো, সে তো আগুনের রক্তের বাবু হবে। মোমের বাবু হলে মোম তাকে অনেক আদর করবে, সর্বক্ষণ বুকে জড়িয়ে রাখবে, বাবুর সঙ্গে সময় কাটিয়ে দিন পার করবে। ভেবেই মোমের মনে সুখেরা দোলা দিয়ে উঠল। আইমান শরীর অল্প দুলিয়ে নাচার ভঙ্গিতে বাড়িতে ঢুকছে। তার এত আনন্দ উচ্ছ্বাসের কারণ আনিকা। আসার সময় সানাউল্লাহকে বলে আনিকাকে সাথে করে নিয়ে এসেছে। শ্বশুরকে জানিয়ে এসেছে আনিকা আজকে তাদের বাড়িতে থাকবে। আইমানের খুশি দেখে কে। আনিকা বাড়িতে থাকবে মানে তার সঙ্গে তার রুমে একই বিছানায় থাকবে। উফ, কি যে শান্তি লাগছে আইমানের বলে বোঝানো যাবে না। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আইমান গিয়ে তার কাজ ঘেঁষে বসে পড়ল। আনিকা বিরক্ত হলো। বর্তমানে ড্রয়িং রুমে বাড়ির সকলে অবস্থান করছে। রাশেদ, আগুন সবাই রয়েছে, আর এই নির্লজ্জ ছেলের কিনা ওর কাজ ঘেঁষে বসতে হলো। আনিকা সবার দিকে নজর বুলিয়ে মুখ বিবরে একরাশ অস্বস্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। আইমানের ভালো লাগলো না। নির্দ্বিধায় আনিকার কোমর টেনে পুনরায় নিজের কাছে নিয়ে আসলো। আনিকা আলগোছেভাবে হাত সরিয়ে নিল। দাঁত পিষে কটমট করে তাকায় আইমানের পানে। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে, এমন বেহায়ার মতো আচরণ করছেন কেন? দেখছেন না এখানে সবাই আছে? আইমান দুষ্টু হেসে ফিসফিস করে মিহি কণ্ঠে বলল, সবাই আছে তো কি হয়েছে? ময়ূরী ছাড়া সবাই দম্পতি। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আশা করি সকলেই বুঝবে। এতটা নির্লজ্জ মার্কা কথাবার্তা কিভাবে বলতে পারেন বাবা ভাইয়ের সম্মুখে? তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আর শুনলেই বাকি। তাদের বোঝা উচিত আমাদের এখন পাইরেসি দরকার। বাবা হিসাবে এবং বড় ভাই হিসাবে তাদের কর্তব্য আমাদের দুজনকে এখন রুমে পাঠানো। দয়া করে আপনার মুখটা বন্ধ করুন। আচ্ছা করলাম, তবে রাতে কিন্তু তুমি আমার রুমে থাকবে। কোনো চালাকি করে ময়ূরীর রুমে থাকার প্ল্যান করলে তোমার খবর আছে, মনে রেখো। আনিকা পাত্তা দিল না। নিজের মতো করে ভাবলেশহীনভাবে চুপচাপ বসে রইল। রাশেদ গম্ভীর কণ্ঠে আনিকাকে জিজ্ঞেস করলো, আজকে এখানে থাকবে তোমার বাবা জানে? আনিকা মাথা নিচু করে মৃদু স্বরে বলে, জি, আমি তো আসতে চাইনি। আপনার ছেলে বাবাকে রাজি করিয়েছে। মিনা স্নিগ্ধকর হাসি মুখে বললেন, এসছো ভালো হইছে। এতটা তোমার বাড়ি, অনুষ্ঠানের পর তো এখানেই থাকতে হবে। যাও, আশা নিয়ে মধ্যে থাকবে, কাটিয়ে নাও ভালো। আনিকা মাথা নেড়ে মুচকে হাসল। আইমানের মা কত ভালো মনের একজন মানুষ। ভাগ্য করে এমন একজন শাশুড়ি পেয়েছে। এবারের প্রত্যেকে খুব আন্তরিক মানুষ। সবাইকে আনিকার বেশ পছন্দ। তবে আইমানের খুঁতখুঁতো অসভ্যতা মার্কা স্বভাবের জন্য কিছুটা বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। ঘোলাটে নীলিমার বুক চিরে সন্ধ্যা নামছে ধরিত্রীতে। কি সুন্দর মনোমুগ্ধকর এই ধরনী, সুন্দরতম প্রকৃতি, চমৎকার সৃষ্টির সেরা জীবগুলো ছাদের ছোট লাইটিংয়ের আলোতে রেলিং ঘেঁষে একপাশে দাঁড়িয়ে আছে আগুন, মোম এবং অন্য পাশে আইমান, আনিকা। তারা চারজন একসাথে চেয়ারে বসেছিল। মূলত আইমান আনিকাকে জবরদস্তি টেনে অন্য সাইডে নিয়ে গিয়েছে। আগুন সামনে ছিল, সেজন্য আনিকা কোনো সিন ক্রিয়েট করেনি, নয়তো তেতে উঠতো আইমানের উপর। এভাবে টেনে নিয়ে আসায় লজ্জা পেয়েছে সে। আগুন অবশ্য কিছু মনে করেনি, তার মুখভঙ্গি স্বাভাবিক। ওরা চলে যাওয়ায় আগুন মনে মনে খুশি হয়েছে। কোমল মতিকে নিয়ে একা সন্ধ্যার এই সচ্ছল স্নিগ্ধকর মুহূর্তটা উপভোগ করতে পারবে। সাইডে আসা মাত্র আনিকা ছাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। ও পাশে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল? আইমান ভুবন মোহিনী গোলাপের পাপড়ির মতো কোমল ওষ্ঠ ছড়িয়ে হেসে বলল, হ্যাঁ, তোমার জন্য। আপনার বড় ভাই ভাবি ছিল, তাতে কি? লজ্জা করেনি আমাকে এভাবে টেনে নিয়ে আসতে? লজ্জা করলে কি নিয়ে আসতে পারতাম নাকি? সেটাও ঠিক। আচমকা আনিকার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আইমান। আনিকা হকচকিয়ে যায়, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলালো। কেউ যদি দেখে নেয়, না, এদিকে কেউ নেই।
আর আগুনের এদিকটায় কোনো খেয়াল নেই। সে ওদের দিকে পিঠ করে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আনিকা রাগান্বিত চোখে চায়। আইমান টপাটপ আনিকার গালে চুমু খায়। আনিকা হতভম্ব হয়ে গেল। তেজি স্বরে ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হলে পারল না। আইমান তার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট দ্বারা ছুঁয়ে দিল। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে ভোতা মুখে দাঁড়িয়ে রইল। আইমান ঝুঁকে আসে, কোমরে রাখা হাতের বন্ধন দৃঢ় করল। মিটিমিটি হেসে আনিকার কানের পিঠে মুখ গুজে টিটকিনি মেরে হিসিয়ে বলে ওঠে, এত ভাব নিচ্ছ কেন ডার্লিং? এঙ্গেজমেন্টের দিন যখন বলেছিলাম আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব না, তখন তুমি মুখটা দেখার মতো করেছিলে। তুমি তো কান্নাই করে ফেলেছিলে। আমাকে পছন্দ যদি নাই করবে, তাহলে সেই দিন তোমার চোখে আমার জন্য বেদনার একরাশ অবিশ্বাস আর অভিমানের জল দেখতে পেতাম না। তুমি ভয় পেয়ে গিয়েছিলে আমি যদি এঙ্গেজমেন্টটা না করি তোমাদের মান সম্মান যাবে, সাথে তোমার মনে আমার জন্য যে বিন্দু বিন্দু ভালোবাসা ভালো লাগার পাহাড় গড়িয়েছিলে সেটা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। যাকে ভালোবেসেছি তার চোখের ভাষা যদি বুঝতেই না পারি, তাহলে কিসের ভালোবাসলাম? আনিকা এবার সরাসরি আইমানের চোখে চোখ রাখলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কিয়ৎকাল। লম্বা শ্বাস টেনে ভারকি গলায় জানালো, আমি ভয় পাই আইমান, ভালোবাসতে নয়, ধোকাতে। আমার মা নেই, বাবাই সব। আমি জানি না বাবা আপনাকে কখন কিভাবে পছন্দ করেছেন। বাবা যে আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে সেটা কখনোই ভাবিনি। এঙ্গেজমেন্টের দিন ওনার চোখে কিছু প্রাপ্তির খুশি দেখেছিলাম। এদিকে আপনিও অজান্তে আমার মনে জায়গা করে নিয়েছেন। সেজন্য সেদিন আপনার বলা কথায় বড় রকমের হুচুট খেয়েছিলাম। ভাবলাম হয়তো আপনি কপাল পাঠানোর জন্য প্রতিশোধের স্পৃহা আমার সঙ্গে এতদিন নাটক করছিলেন, তাই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আইমান তর্জনী স্পর্শ করলো আনিকার ঠোঁটে। যত্ন নিয়ে কপালে দৃঢ়ভাবে আদুরে চুমু এঁটে দিল। মাথাটা বক্ষে চেপে ধরে শান্ত গলায় বলল, আমি স্বীকার করছি অনেক মেয়েদের সাথে ফ্লার্টিং করেছি, বাট তোমার সঙ্গে নয়। আর নাটক আমি তোমাকে কিছু করতে চাইলে সরাসরি করতে পারতাম, নাটক করার কোনো প্রয়োজন পড়তো না। তোমাকে আমি হৃদয়ের গহীন থেকে অনুভব করেছি। আমার মনে তোমাকে ভালোবাসতে চেয়েছে, আমার মন তোমাকে ভালোবাসতে চেয়েছে, তাই তোমাকে ভালোবেসেছি। হাতছাড়া হওয়ার আগেই ডিরেক্টলি বিয়ে করে নিয়েছি। আনিকা মাথা তুলে তাকায়, ছল ছল চোখে চেয়ে বলে, আপনাকে ভালোবাসি শব্দটা কখনো বলতে পারবো কিনা জানি না, তবে আমি আপনাকে চাই। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনাকে পাশে চাই। থাকবেন তো? আইমান আনিকার ভেজা চোখের পাতায় চুমু খেলো, গাল টিপে হেসে আওড়ালো, আরে থাকবো মানে? তুমি থাকতে না চাইলেও তোমাকে জোর করে রেখে দেব। এই জন্মে এই আইমান শিকদারের থেকে তোমার মুক্তি নেই ডার্লিং। আইমানের ঠোঁট বাঁকিয়ে জবাব দেওয়ার ধরন দেখে আনিকা হেসে উঠল। আলতো চাপড় মারলো আইমানের বাহুতে। আইমান ঠোঁট কামড়ে হাসে। প্রকৃতি হতে মৃদু মন্দ হাওয়ায় বইছে। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে আগুন ঠাই দাঁড়িয়ে আছে। আগুনের বেহায়া হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের খোপা বাঁধা চুলগুলো আগুন খুলে দেয় অবলীলায়। পেটে আরেকটু চাপ দিয়ে ঘন কালো চুলে মুখ ডুবিয়ে দিল। আগুনের শীতল হাতের সংস্পর্শে মোমের শরীর কেঁপে ওঠে। আগুন লম্বা শ্বাস টেনে চুলের ঘ্রাণ নাসার অন্ধ্রে টেনে নিয়ে কণ্ঠে মাদকতা মিশিয়ে ডাকলো, কোমলমতি। আগুনের হাতের উপর হাত রেখে আস্তে করে মোম উত্তর দেয়, তোমার মাঝে কি এমন আছে যার জন্য বেশি সময় ধরে আমি তোমার থেকে দূরে থাকতে পারি না? মোম লজ্জা মিশ্রিত নিঃশব্দে মৃদু হাসলো। আগুন মাথা নামিয়ে মোমের ঘাড়ে অধর চেপে চুমু খেয়ে শান্ত কণ্ঠে শুধালো, তুমি কি তন্ত্র মন্ত্র জানো নাকি? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে কি জাদু করেছো আমায়? মোমের হৃৎপিণ্ডের কোষগুলো ধরফর করতে লাগলো। রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে সুখকর অনুভূতি। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আগুন গ্রীবা বাঁকিয়ে মোমের গলায় মুখ গুজে দিল। গলদেশে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, আমাকে বশীভূত করার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? মোম কথা বলতে পারছে না, কণ্ঠ ফুঁড়ে শব্দ বের হচ্ছে না। আগুনের ঠোঁটের বিচরণে মোমের সর্বাঙ্গে শিউরে উঠছে। দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে।
যথাসাধ্য উৎকৃষ্টতার বলে নিজের শক্তি প্রয়োগ করে পেট হতে আগুনের হাত ছাড়িয়ে পেছন ফিরে আগুনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে তার। এই বুঝি হৃৎপিণ্ডটার ছিটকে বেরিয়ে আসবে। আগুন নিজেও তার কোমল মতিকে আগলে নিল। অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকবার চুমু খেলো। মোমকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে সন্ধ্যার হিমশীতল কোমল প্রাণ স্নিগ্ধতায় ভরপুর আবহাওয়া উপভোগ করতে লাগলো। মোমকে নিয়ে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে ফিরে গিয়েছে। আজকে আগুনের কলেজে ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হবে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিচার্স সহ সকল স্টুডেন্টস এবং তাদের কিছু সংখ্যক গার্ডিয়ান থাকবে এই অনুষ্ঠানে। বলা চলে কলেজে টিচার্স ও স্টুডেন্টদের নিয়ে ছোট্ট করে পিকনিকের আয়োজন চলছে। আগুন ভেবেছিল অনুষ্ঠান থাকবে না, তবে প্রিন্সিপাল স্যার অনুরোধ করায় আর না করতে পারেনি। এমনকি আগুন যখন প্রিন্সিপালকে বলেছিল সে কলেজে যাবে না, তখন মোম আগুনের গলা জড়িয়ে আহ্লাদে আবদার করে বলেছে ও যেতে চায়। আগুন তার কোমলমতির কথা ফেলতে পারেনি, সেজন্য রাজি হয়ে গিয়েছিল। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছে। সাথে করে নিয়ে এসেছে মোমকে। কলেজে আসার কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ঘোরাঘুরি করতে মোমের বেশ ভালোই লাগে। দুপুরের তেজি গরম সূর্য মাথার উপর তির্যকভাবে জেগে বসেছে। রোদ্দুরে চোরাবালি চিকচিক করছে। কলেজ ক্যাম্পাসের ছোট ছোট ঘাসফুলগুলো নেতিয়ে পড়েছে। পুকুরের টলমল পানি সূর্যের কিরণে ঝলমলিয়ে উঠছে। কলেজের মাঠের এক সাইডে মধ্য বিস্তর জায়গা নিয়ে তেরপাল টাঙানো হয়েছে। দেখতে অনেকটা তাঁবুর মতো লাগছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে এবং স্টুডেন্ট গার্ডিয়ানদের বসার জন্য এটি টাঙানো হয়েছে। লাইন ধরে সরল রৈখিকভাবে চেয়ার পাতা রয়েছে ভেতরে। প্রিন্সিপাল স্যারের কক্ষের সম্মুখে বাম দিকে অনেকটা জায়গা নিয়ে উঁচু করে পাকাপোক্ত ইট সিমেন্টের তৈরি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে মঞ্চ বানানো হয়েছে। এখানে সম্মানিত ব্যক্তিবর্গ ও টিচার্সরা বসবেন। মঞ্চটা জাঁকজমকপূর্ণ করে সাজানো গোছানো হয়েছে। লাইব্রেরিতে আরও অনেক টিচার্সদের মাঝে বসে আছে আগুন, মোম। বরাবরের মতন বাকিদের নজরেই দম্পতির উপর। সোনারগাঁও ঘুরতে গিয়ে এখানকার অনেকের সাথে টুকটাক কথা বলার দরুন মোম তাদের সঙ্গে অনেকটা সহজ হয়ে গিয়েছে। তাই আজকে তাদের সাথে কথা বলতে তেমন অস্বস্তি অনুভব হচ্ছে না। মন খুলে উচ্ছ্বাস সমেত হাসি মুখে কথাবার্তা বলছে। যদিও তেমন বেশি কিছু বলছে না, তবে অল্প বিস্তর কথা চলছে তাদের সঙ্গে। আগুনের এক কলিক রসিকতা গলায় জিজ্ঞেস করলো, তা আগুন সাহেব, বিবাহিত দিনকাল কেমন কাটছে আপনার? আগুন মোমের দিকে এক পলক তাকালো, অতঃপর মুচকি হেসে বলল, অসম্ভব ভালো। সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বিনিময়ে আগুন পুনরায় মৃদু হাসি উপহার দিল। কলিক আবার বলে উঠল, আপনার ভরা কপাল স্যার, এত সুন্দরী ছোট্ট রমণীকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছেন। ভাবি কত চমৎকারভাবে নিজেকে আপনার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাধারণত অল্প বয়সী মেয়েরা সব কিছু বুঝতে পারলেও এতটা ম্যাচিওর হয় না, কিন্তু আপনার ওয়াইফ কত সহনশীল ম্যাচিওর মানুষ। আপনাদের দুজনের জুটি খুব ভালো মানিয়েছে। কলিগের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল, আর চোখে আগুনকে একবার দেখে নিল। তার ভাবভঙ্গি স্বাভাবিক। মোম নজর ফিরিয়ে নেয়, মাথা নিচু করে চুপ করে থাকলো। আগুন উত্তরে জানায়, ধন্যবাদ। যেখানে উপরওয়ালা নিজে আমাদের একসঙ্গে থাকা নির্ধারণ করে দিয়েছেন, তখন দুজনকে মানাবে না তা কি করে হয়? কলিগ শব্দ করে হেসে উঠল, উচ্ছ্বসিত কণ্ঠে শোধালো, বিয়ে করে আপনার বেশ পরিবর্তন হয়েছে স্যার। আগে তো এত কথা বলতেন না কারোর সাথে। কেউ কিছু জিজ্ঞাসা করলে ছোট করে হ্যাঁ এরকমই উত্তর দিতেন। আর এখন কথার বান ছুড়ে গিয়েছে। ভাবি বুঝি আপনাকে দিয়ে বেশি কথা বলায়? তা তো বলাই। নিজে সারাক্ষণ বকবক করে, সাথে এমন এমন কাজ করে যার দরুন আমাকেও মুখ চালাতে হয়। এই কথার প্রেক্ষিতে মোমের ভীষণ রাগ হলো। সকলের সামনে ছোটখাটো একটা অপমান করে দিল। মোমের মনটা খারাপ হয়ে গিয়েছে। ভোতা মুখে চুপ করে রইল। এই কুমড়ো মার্কা লোকটার সঙ্গে আর কোনো কথাই বলবে না মোম। আগুন মুখ কালো করে থাকা মোমের দিকে তাকিয়ে পুনরায় মিহি কণ্ঠে চওড়া হাসি ঠোঁটে টেনে উৎফুল্লতা সমেত বলে উঠল, তবে আমি আমার তোতা পাখির বকবক নিয়ে দিব্যি সুখে আছি। বরং সে যদি চুপসানো মুখে থাকে তখন আমার একটু ভালো লাগে না। তাকে চঞ্চল প্রাণবন্ত স্বভাবেই মানায়, মৌনতা তাকে একদম মানায় না। সে গোমরা মুখে থাকলে আমার এক বুকের বাম প্রকোষ্ঠে
সূক্ষ্ম একটা ব্যথা নামক সরল সূচ ফোটে, যেটা আমি সহ্য করতে পারি না। শেষের কথাটা গম্ভীর কণ্ঠে আওড়ালো আগুন। মোম আহত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। আগুনের কথাগুলো পজিটিভভাবে মেনে নিলেই হতো। গোমরা মুখে থাকায় মানুষটা হয়তো গিল্টি ফিল করছে। মোম বুঝতে পেরে মনে মনে নিজেকে নিজেই বকা দিল। আগুন ওয়াশরুমের দরজার বাইরে অবস্থান করছে। মোম ভেতরে আছে, যদিও এদিকটায় এখন কেউ আসবে না, কিন্তু আগুন পূর্বে থেকে সচেতন থাকতে চায়। সেজন্য দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মোম বেরিয়ে আসা মাত্র আগুন উদ্বিগ্নতা সমেত জানতে চাইল, এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল, জি ঠিক আছে, আমিও বুঝতে পারছি না কেন এমন হলো। হয়তো গরমের জন্য, তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়ায় এমনটা হতে পারে, কারণ আমি তৈলাক্ত খাবার একদম খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। দুপুরে খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল তখন আচমকা পেট গুলিয়ে বমি চলে আসে। মোম তৎক্ষণাৎ মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গল গল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বউয়ের পিছু ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যে পাজা কোলে তুলে নিয়ে মেয়ে টিচার্সদের রেস্ট রুমে নিয়ে যায়। মাথাটা বুকে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে অল্প একটু পানি খাইয়ে দেয়। ফ্যানের বাতাসেও মোম ঘেমে একাকার, মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। বউয়ের এই অবস্থা দেখে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর। চিন্তায় বক্ষ কণ্ঠক ধরফর করতে লাগলো। ডাক্তার ডাকতে চাইলে মোম বাধা প্রদান করে। কিয়ৎকাল পর মোম নিজেকে একটু স্বাভাবিক সুস্থ মনে করলে আগুনকে জানায় সে ওয়াশরুমে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাঁধ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধালো, হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়। মিহির স্বরে ঠোঁট উল্টে জবাব দেয়, পারবো। আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছিলেন? সবাই কেমন ডেভেলপ করে তাকিয়েছিল, আমার বুঝি লজ্জা করে না? আগুন গম্ভীর কণ্ঠে জানায়, তোমার লজ্জা তোমার কাছে রাখো। আমার বউ অসুস্থ হয়ে পড়েছে আর তুমি আমাকে লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে বলছো? যদি সিরিয়াস কিছু হয়ে যেত, লোকজন পারত আমাকে আমার বউ সুস্থ সবল ফিরিয়ে দিতে পারতো না। তাহলে আমি কেন, তারা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাবো? মোম হাঁ করে পলক্ষীনভাবে চেয়ে আছে। সে কি বোঝাতে চাইলো আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছে আগুন সেটা তিলকে তাল বানিয়ে ফেলেছে। বমি করায় মাথা ঘোরাচ্ছে, তাই মোম পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বললে সেটার প্রেক্ষিতে শত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়তর। সূর্যের রক্তিম আভা ডুবে গিয়ে গোধূলি বেলা তখন দিন শেষ হতে শুরু করে এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তখন প্রকৃতি যেন নতুন এক জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টাতে চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে, যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়া সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। মোমের শরীর খারাপ হওয়ার দরুন আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল, কিন্তু আগুন চোখ রাঙাতেই আর কিছু মুখ ফুটে বলতে পারেনি। অগত্যা আগুনের কথায় সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে। কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি হসপিটালে গিয়ে একজন মহিলা ডক্টরের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডক্টর দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শুনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমান কন্ডিশন দেখে ডক্টর বলেছেন প্রেশার লো, সেজন্য এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে আর স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। গাড়ির ভেতর সিটে মাথা এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপাল চেক করলো। তাপমাত্রা ঠিকঠাক। আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে অত্যন্ত শীতল গলায় ডাকলো, মোম। মোম নিশ্চুপ, কোনো হেলদোল নেই। আগুন চোখে আসে খানিকটা। শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকিয়ে শীতল গলায় প্রশ্ন করলো, বেশি খারাপ লাগছে? মোম ক্ষীণস্বরে হাওড়ালো, চিন্তা করবেন না, বমি করায় মাথাটা একটু ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না। চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল।
ফ্ল্যাটে ফেরার রাস্তায় নাইমার হসপিটাল পড়ে। মূলত হসপিটাল পেরিয়ে আগুনকে কলেজ যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সে বৃদ্ধর দেখা মিলল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আগুন গাড়ি পার্ক করে বৃদ্ধর কাছে আসলো। বৃদ্ধ হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলাবালির মধ্যে বসে আছে। মোম ভ্রু কুচকে তাকায়। পর মুহূর্তে সেও গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শুধায়। দাদু, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ চশমার ফাঁকে ঘোলাটে নয়নমণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাত নাড়িয়ে তাকে কাছে ডাকলেন। আগুন আর একটু বৃদ্ধর কাছে গেল। বৃদ্ধ মৃদু স্বরে জানালেন, ছেলের বউ এমন দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে, এই হাসপাতাল ভর্তি হয়েছে। বউয়ের মামা বড় লোক, তাই ভাগ্নিকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি এসেছি নাতি নাতনির এক পলক দেখতে, সাথে বৌমাকে একবার দেখে যাব। বৌমামার মুখ দর্শন করতে চায় না, আমাকে হাসপাতালের ভিতরে ঢুকতে দিচ্ছে না, সেজন্য দুপুরে হাতে গেটের বাইরে বসে আছি। আগুন হতভম্ব হয়ে জানতে চাইল, তাই বলে এতক্ষণ ধরে বসে থাকবেন? কষ্ট হচ্ছে না? যাদের কাছে আপনার কোনো মূল্য নেই, কেন তাদের বিপদে বারবার ফিরে আসেন? বৃদ্ধ রক্ষী কটরে জমে থাকা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আগুন আলতো করে তা মুছে দিল। মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করল। তাদের জন্য তাদের কাছে আমার মূল্য না থাকলেও আমার কাছে তাদের মূল্য অনেক। তারা যতই অস্বীকার করুক, আমি তো অস্বীকার করতে পারি না দাদু ভাই। আমি তো ওদের বাবা, বলো। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে গমগমে গলায় বলল, এখানে আর কতক্ষণ বসে থাকবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধ যেতে রাজি হলো না। তার এক কথা, তিনি তাদেরকে একবার দেখে তবেই ফিরে যাবেন। আগুন আর জোর করল না। মোমকে দেখে বৃদ্ধ ঠোঁট প্রসারিত করে হেসে বললেন, ওটা কে রে দাদু ভাই, নাচবো নাকি? আগুন ফিচেল হেসে উত্তর দেয়, জি দাদু। বৃদ্ধ তাকাতেই মোম তার নিকট গেল। মোমের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বৃদ্ধ বলে উঠলেন, ভারী মিষ্টি মেয়ে, দোয়া করি আমার দাদু ভাইয়ের শতকোটি সন্তানের জননী হও। মোম বিষম খেল। অধরের হাসি উবে গেল। চক্ষুদয় বড় বড় করে হতভম্বের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। আগুন ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। মোম প্রতিউত্তরে কিছু বলল না, শুষ্ক ঢোক গিলল। ভদ্রতা সূচক মেকি হাসি উপহার দিয়ে গাড়ির কাছে চলে যায়। আগুন বৃদ্ধর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে। গাড়িতে উঠতে যাবে, তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। আগুন ভ্রুকুচকে তাকায়। নাইমাকে দেখে পুরুষালী দৃঢ় চোয়াল আরও শক্ত হয়ে ওঠে। রাগে শরীর গিজগিজ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল। নাইমার অযাচিত আগমনে মোম ভয় পেয়ে যায়। আগুনের পেছনে দাঁড়িয়ে বাহু আঁকড়ে পৃষ্ঠের শার্ট খামছে ধরে। আগুন দাম্ভিকতার সহিত বুকে হাত গুজে সিনা টানটান হয়ে দাঁড়ায়। নাইমা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। মোমকে একবার দেখে বলে উঠল, অল্প কিছুক্ষণ সময় হবে, আমি দুটো কথা বলে চলে যাব। আগুন দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে জানালো, সেদিন তোর শিক্ষা হয়নি তাই না? আবার এসেছিস তোর স্টুপিড মার্কা ড্রামা করতে। কোনো মেয়ে যে এতটা নির্লজ্জ ছ্যাঁচড়া হতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। নাইমা মলিন হাসলো। ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে, কথাটা বলেই চলে যাব। আগুন ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নাইমা এগিয়ে গেল মোমের নিকট। মোম নিজেকে আগুনের সঙ্গে আরেকটু উঠিয়ে নিল। নাইমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে হাত জোর করে বলে ওঠে, আমাকে তুমি ক্ষমা করে দিও মোম। জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও। একতরফা ভালোবাসা অন্ধ হয়ে তোমার সাথে যেটা করছি তার জন্য আমি অনুতপ্ত। আগুন ভ্রুচিয়ে জিজ্ঞেস করে, মন থেকে ক্ষমা চাইছিস নাকি আবার কোনো কূটনৈতিক কাজ করার কথা ভাবছিস? নাইমা তাচ্ছিল্য হাসলো। চোখ দুটো ছলছল করে উঠল। এটাই তার পাওনা। সে কাজে এমন করেছে যার জন্য তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মন থেকে চেয়েছি মোম, শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা না করলে আমি যে মরও শান্তি পাবো না। মোম কারো কষ্ট দেখতে পারে না, নরম মনের মানুষও। সাইড থেকে অল্প মাথা বের করে ছোট করে উত্তর দিল, আপনি অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। বলে চুপ হয়ে গেল। আর কথা বাড়ালো না। আগুনের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে রইল। আগুন ভারীক্ষে নিঃশ্বাস ছেড়ে চওড়া গলায় বলল, মোম তোকে ক্ষমা করে দিলেও আমি তোকে এ জীবনে কখনো ক্ষমা করব না। নাইমা ব্যাকুলতা সমেত আহত চোখে তাকায়। নেত্রোদয় জলে টইটম্বুর হয়ে গিয়েছে। অনিমেষ চেয়ে থাকলো ছুটন্ত গাড়ির দিকে। আগুনের 4 চাকাওয়ালা গাড়িটা সাই সাই করে ছুটে চোখের আড়াল হয়ে গেল। রাফি কলেজ থেকে কিছু একটা কাজে নাইমার হসপিটালে এসেছিল। গেটের বাইরে প্রতিমধ্যে আগুন আর নাইমাকে কথা বলতে দেখে সহসা দাঁড়িয়ে গেল।
ওদের সকল কথাবার্তা শুনেছে রাফি। নাইমা তখনও একই জায়গায় ঠাই দাঁড়িয়ে রয়েছে। রাফি এগিয়ে যায়। নাইমার নিষ্পলক চাহনি পর্যবেক্ষণ করে কিছুটা চিৎকার করে বলে উঠল, ডাক্তার ম্যাডাম, কি খবর? নাইমার ধ্যান কাটল। নিজেকে সামলে চোরা চোখে রাফির দিকে দৃষ্টি তাক করলো। রাফি হাসি মুখে তার পানে চেয়ে আছে। নাইমা মলিন চোখে চেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, আছি মোটামুটি। এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি। দুজনের মধ্যে কিছুক্ষণ পিনপিনে নীরবতা বিরাজমান চলল। ভারিকি গলায় নাইমা বলল। রাফি ফিচেল হেসে বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি। কারণ? সেদিন আমাকে প্রটেক্ট করার জন্য। মানুষ হিসাবে নিজের কর্তব্য পালন করেছিলাম মাত্র। আবারও দুজন মৌনতা পালন করলো। হঠাৎ রাফি মোহনীয়তা ঢেলে আবেগীয় গলায় বলে উঠল, অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়ে গিয়েছে ভুলে নতুন করে জীবন শুরু করলে মন্দ হয় না। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করা তো যেতেই পারে। আর সেই জীবনের তারপর? রাফি জিভ ধারা ঠোঁট বিছিয়ে চোখ খিচে বন্ধ করে মৃদু স্বরে বলল, সেই জীবনের সঙ্গী হিসেবে আমাকে রাখলে কি খুব অন্যায় হবে ডাক্তার ম্যাডাম? নাইমা শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে রাফি কোনো জোকস বলেছে। হাসতে হাসতে তার চোখ হতে দুফোঁটা অশ্রু বিসর্জন হলো। হাসার মধ্যে কি কিছু হয়েছে? নাইমা হাসা বন্ধ করলো না, বরং চওড়া হলো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হতাশ কণ্ঠে জানালো, সেটা সম্ভব নয়। আপনি ভীষণ ভালো মনের একজন ভালো মানুষ। আপনি আমার মতো কাউকে নয়, বরং একজন ভালো মেয়ে ডিজার্ভ করেন। ডাক্তারির কাজে কিছুক্ষণের মধ্যে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। হসপিটাল থেকে পাঠাচ্ছে। আর আমি অন্য দেশে চলে যাওয়ার চেষ্টায় আছি। পাসপোর্ট রেডি। এখন ভিসা আসলেই চলে যাব। সেখানে সারা জীবন থাকতে পারবো না কি জানি না, তবে একবার গেলে বাংলাদেশে ফেরার আর কোনো ইচ্ছে নেই। যদি কোনো কারণে বাংলাদেশে ফিরে আসিও, সেটা খানিক সময়ের জন্য। চেনা পরিচিত মুখবিবরের মানুষদের সঙ্গে দেখা হবে নাকি তাও জানি না, তবে আমি খুব করে চাইব যেদিন দেখা না হয়। রাফি অসহায় মুখভঙ্গিতে চেয়ে কাতর গলায় আকুতি ভরা মনে বলে, আপনি যেমন সব জেনে শুনেই আমি আপনাকে তেমন ভেবেই মেনে নিব ডাক্তার ম্যাডাম। জীবনকে একটা সুযোগ দেওয়া। নাইমার অকপটে জবাব, না। রাফি বলার মতো কথা খুঁজে পেল না। ভারাক্রান্ত গলায় টলমলে চোখে মুচকি হেসে নাইমা পুনরায় বলল, আমি আপনার যোগ্য না মিস্টার রাফি। আমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে দিন শেষে আপনাকে খালি হাতে ফিরতে হবে, কেননা আমি এখনো আগুনকে ভালোবাসি। ও আমাকে ভালো না বাসলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকেই ভালোবেসে যাব। যদি সুযোগ পাই তাহলে মরণের পরেও আমি ওকে ভালোবাসবো, ওকেই চাইবো। আপনি বলছিলেন না জীবন কারোর জন্য থেমে থাকে না, তাহলে সেটা আপনার জীবনে কেন প্রয়োগ করছেন না? প্রয়োগ শুরু মিস্টার রাফি। আগুন সাথে আমি যতটা সময় চলাফেরা করেছি, আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি, কথা বলেছি, তার 10 ভাগের 1 ভাগও আমার আপনার সঙ্গে কাটানো হয়নি, কথা হয়নি। একসাথে কতটা সময় পার করেছি, তাই আগুন প্রতি আমার টান ছিল অনেক। সেটা টান এখনো আছে আর আজীবন থাকবে। কিন্তু আমার প্রতি আপনার যেটা আছে সেটা খানিকক্ষণের মোহ। যতটা আপনার ভালোবাসা সত্যি, তবে যেহেতু আমার আপনার যোগাযোগ সময়ের জন্য ছিল, তাই আপনি নিজেকে খুব সহজে সামলে নিতে পারবেন। নতুন কাউকে জীবনে ঠাঁই দিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারবেন। আমাকে ভুলে যাওয়া সহজ হবে। তাছাড়া আমার মতো আপনার ভালোবাসাটা একতরফা ছিল। আমার ভালোবাসায় বসে থাকবেন না প্লিজ। ভালো মেয়েটিকে বিয়ে করে জীবন গুছিয়ে নিন। আমার অপেক্ষায় আগুনকে ভুলে যাওয়া সম্ভব না। আগুনের জায়গায় আমি অন্য কাউকে কল্পনাও ভাবতে পারি না।
সেখানে কারোর সাথে জীবনের সুতা কিভাবে বাঁধবো? মন না চাইলে, মনের মিল না থাকলে গড় বাঁধা যায় না। আমার কথায় কষ্ট পেলে সরি। আমাদের আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। ভালো থাকবেন, আসছি। কথার ইতি টেনে পেছন ফিরে নাইমা পা বাড়ালো তার নিজ গন্তব্যে। সে এখন নিজের মতো করে আগুনের না পাওয়া ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। অমায়িক ধোঁয়াশায় জড়ানো নিকোষ কালো এই ধরনীতে তার অস্তিত্ব খুঁজে বেড়াবে। হাতের করুণ ভাগ্য রেখা তার শূন্যের কোঠায়, তবুও সে থামবে না। ভিনদেশে পাড়ি জমিয়ে শান্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করার জন্য এই সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু আজও কি স্বস্তির প্রশান্তিদায়ক নিঃশ্বাস ছাড়ার সুযোগ হবে তার? রাফি ভাঙ্গা হৃদয় নিশ্চুপ হয়ে নিষ্পলক চেয়ে রইল নাইমার প্রস্থানের দিকে। বক্ষস্থলে চিনচিনে শুকনো ব্যথা অনুভব করল। প্রকট দৃষ্টিতে উন্মুক্ত নীলিমাতে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বর্তমান গুমট বাতাবরণ আবহাওয়ায় অল্প স্বল্প শীত শীত ভাব। এই স্বল্পতা ঠান্ডা ভোর সকালে অনুভব করা যায়। দুপুর সময়টা আসতেই সেটা থাকে না। ভ্যাপসা গরমের সময় শুরু হয়ে যায় তখন। সূর্য থেকে যে বিকিরণ প্রক্রিয়ায় ধরণীভূত তাপ আসে, সেই তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চারিত হয়। দিনের আলো ফোটার আগে ভোর পাখিগুলো নিঃস্বরে আপন ছন্দে গলা ছেড়ে কলকলিয়ে গান গাইতে গাইতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভোর প্রকৃতিতে বৃক্ষলতা সতেজতা ঘেরা থাকে। বিন্দু বিন্দু জলকণারা উকি দেয় সেথায়। চনমনে চিত্তে উজ্জ্বল হয়ে ওঠে ধরিত্রী। টয়রা কাপড়ের তৈরি ডিজাইন করা হলদেটে মাখন রাঙা জানালার পর্দা ভেদ করে সূর্যের শুকনো আলোক রশ্মি কিরণ রুমে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় উড়ছে রঙিন পর্দা। ঝলমলে উঠছে কক্ষের বিশেষ ধরনের পাথরের কারুকার্য শোভিত বেশ কিছু ফার্নিচার। বাইরের মৃদু আলোকিত রশ্মি মোমের চোখে পড়তেই কপাল কুঁচকে ফেলল সে। আর মোড়া ভেঙে উঠতে যাবে তক্ষুনি নিজের উপর ভারী কোনো অস্তিত্ব অনুভব করলো। পিটপিট করে চোখ খুলে নজর রাখলো সেথায়। আগুনের স্নিগ্ধতায় ভরপুর বাচ্চামো মুখমণ্ডল ভেসে উঠল চক্ষুদ্বয়ের সম্মুখে। শোল প্রান্ত গোটানো তার এলোমেলো চুলে, ঠোঁটজোড়া নিভৃত্তে কিঞ্চিত বেঁকে রয়েছে। মোমের অনাবৃত দেহের বক্ষ ভাঁজে মুখ লুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। লোকটার ভারিক্ষী তপ্ত নিঃশ্বাস মোমের গলায় পড়ছে। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। মোমের পেলো হাত গুজে দিল ব্যক্তিগত কোষ্ঠীর চুলের ভাঁজে। আলতো করে টেনে নিল তা। বুকের সঙ্গে গাল লাগায় ঠোঁটজোড়া চোখা হয়ে আছে। দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগছে। মোম পদ্মকুড়ির ন্যায় ঠোঁট মেলে এক পেশে হাসলো। মিহি কণ্ঠে ডাকলো, মাস্টার মশাই উঠুন, বেলা গড়ালো। আগুনের ঘুম ঘুম নিষ্প্রভ ক্ষীণ জবাব, কোমলমতি ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আগুন মৃদু গুঙ্গিয়ে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেই। মোমের হাসি পেল। হাতের আঙ্গুলি দ্বারা আগুনের কানের মধ্যে সুরসুরি দিল। লাভ হলো না। পিঠে গলায় দিল। একই অবস্থা, কোনো হেলদোল নেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। এই লোকের সুরসুরি নেই নাকি? মোমকে এমন ছোঁয়া দিলে এতক্ষণে তার অবস্থা বেগতিক অস্বাভাবিক হয়ে যেত। মোম ঠেলে আগুনকে সরিয়ে দিতে চাইল, তবে তার চুনোপুটি হস্তে সেটা সম্ভব হলো না। নিজেও নড়তে পারছে না। আগুন তার ভারী শরীরের অর্ধেক ভার মোমের উপর দিয়ে রেখেছে। মোম ঠোঁট উল্টে হালকা চেঁচিয়ে বলে উঠে, উঠুন বলছি, এত সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো মোটেই উচিত নয়। আগুন বিরক্ত হলো। ঘুম কেটে গিয়েছে। আজকে তার কলেজে যেতে হবে না। ছুটি পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি ওঠার কি প্রয়োজন? মেজাজ খারাপ হলো। সজোরে মোমের গ্রীবায় শুকনো দাঁতের শক্তি প্রয়োগ করলো। ব্যথায় কুকড়ে গেল মেয়েটা। ক্ষীণ স্বরে ব্যথাতুর আওয়াজ তুলল। এতে আগুনের কোনো ভাবান্তর ঘটল না। ভাবলেশহীন ভঙ্গিতে রইল। মোম দুম করে আগুনের উন্মুক্ত পিঠে আঙ্গুল মুষ্টি করে বদ্ধ কিল বসিয়ে দিল। আগুন চকচকে দন্তপাটি বের করে হেসে ফেলল। মোম কি তাকে সত্যি মেরেছে? আগুনের বিশ্বাস হচ্ছে না। মনে হয়েছে কোনো নরম তুলতুলে জিনিস পিঠের উপর পড়েছে। আগুন সন্তর্পণে বাড়িসে শুয়ে পড়ল। মোমকে বলিষ্ঠ হাতে পিষ্টন করে নিজের উপর নিয়ে নিল। কপালে চুমো খেল দৃঢ়তা সমেত। মুখের উপরে আসা চুলগুলো কানের পিঠে গুজি দিয়ে ঘুম চালানো মাদকতা গলায় বলল, বেশি সকাল তো হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, এখন উঠে কি করবে? মোম বিরতিহীনভাবে অন্যদিকে চেয়ে ফ্যাচ ফ্যাচ স্বরে আওড়ালো,
নাস্তা বানাতে হবে না? তাছাড়া ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, দেরি করা ঠিক না। মোমের গালে নাক ঘষে আগুন নিরেট স্বরে বলে, বাসায় তো আর কেউ নেই যে তুমি ব্রেকফাস্ট না বানালে তারা খেতে পারবে না। দরকার হলে হোটেল থেকে নিয়ে আসবো। তবু তুমি এখন উঠতে পারবে না। আমি উঠতে দিব না, আমার সাথে লেপ্টেই শুয়ে থাকতে হবে। মোম মুখ ছামটি মারল। আগুন প্রযুগল কুচকে ফেলল। বিষয়টা ভালো লাগলো না। চোয়াল ধরে চার জোড়া অষ্টপুট একত্রে মিলিত করে দিল। আকস্মিক আক্রমণে মোম চক্ষুদ্বয় বড় বড় করে তাকালো। আগুনের লাগামহীন বেলেল্লাপনা আচরণে বাধ্য হয়ে সঙ্গ দিল। সময় নিয়ে মোমের অধর ছাড়ল। মোমের গলায় আলতো কামড় দিয়ে ঠোঁটজোড়া সেথায় চেপে ধরে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে মম? মোম মাথা তুলে তাকায়। অবুঝ গলায় প্রশ্ন করল। আপনি ঠিক কি বলতে চাইছেন? আগুন রাশবাড়ি কণ্ঠে জানালো, মানে আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার কাছে তুমি নিজেকে সুখী মনে করছো কিনা, এসব জানতে চাইছি। রক্ত জবা অধর প্রসারিত করে মোম কিঞ্চিত মুচকি হাসল। নির্দ্বিধায় গালে কোমল এক হাত রেখে আগুনের নাকে টুক করে একটা চুমো খেলো। ঘন পাপড়ি যুক্ত নয়ল যুগল অল্প সংকুচিত করে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। পাতলা অধর নেড়ে নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, আপনার মতো স্বামী পেয়ে যেই মেয়ে বলবে সে সুখ খুঁজে পায়নি, তাহলে আমি মনে করি পৃথিবীতে আর কোনো নারী তার স্বামীর কাছে সুখী হতে পারবে না। আগুন তৃপ্তিদায়ক প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করল। মোমকে আরো শক্ত করে নিজের সঙ্গে মিশিয়ে উৎফুল্লতা স্বরূপ ভরাট গলায় বলল, তোমার মতো নরম মনের নরম স্বভাবের জীবন সঙ্গিনী পেয়ে আমি তার চেয়েও বেশি খুশি। আমার কোমলমতি, সবসময় এভাবেই লুকিয়ে রাখবো আমার বক্ষ পিঞ্জরায়। এই জায়গাটা একান্তই তোমার জন্য বরাদ্দকৃত। তুমি ছাড়া অন্য কারো প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হোক। সহনশীল উষ্ণ গরমের দুপুর, প্রকৃতির এক উজ্জ্বল এবং তপ্ত সময়, যেখানে সূর্যের তীব্র রশ্মি মাটি ও আকাশে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়। এই সময়টা যেন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যেখানে প্রকৃতি তার সর্বাত্মক রূপে উপস্থিত থাকে। শীতল বাতাসে যদিও গরমের ছোঁয়া দেয়, তবুও তা এক অদ্ভুত প্রশান্তি আনে। তবে চৈত্রের সময়টাতে কাঁচা মরিচ, শসা ও তরমুজের মতো মৌসুমি ফলের বিক্রি শুরু হয়ে যায়, আর এগুলোর তাজা গন্ধ ভাসতে থাকে বাতাসে। ভর দুপুরে আনিকার কলেজের গেটের সম্মুখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে পা আড়াআড়ি ভাবে রেখে দাঁড়িয়ে রয়েছে আইমান। ব্রু কুচকে ঠোঁট জোড়া চোখা করে ফোন টিপছে আর বারবার গেটের দিকে নজর বোলাচ্ছে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আনিকার জন্য অপেক্ষা করছে। অবশ্য দোষ আইমানের, এত তাড়াতাড়ি কেন এসেছে? আনিকা বলেছে বিকাল 3টার সময় আসতে, কিন্তু আইমান 1:30টায় চলে এসেছে। বিরক্তিতে নাকমুখ বিকৃত করে রেখেছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে সূর্যের রোশনাইতে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে আগমন ঘটল আনিকার। হাঁপাতে হাঁপাতে আইমানের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসায় হয়রান হয়ে গিয়েছে। আইমান পকেট থেকে সুতির রুমাল বের করে। আনিকার শ্যামলাটে মুখশ্রীতে জমা হওয়া বিন্দু বিন্দু ঘামে ক্ষুদ্র ফোঁটা মুছে দিচ্ছে। আইমান শান্ত কণ্ঠে শোধালো, এত দেরি হলো কেন? আনিকা ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে নিল। লম্বা শ্বাস টেনে জানায়, স্যার ক্লাস থেকে বের হচ্ছিল না। তিনি বের না হলে কিভাবে আসি বলুন তো? আচ্ছা। বিরক্ত হয়েছিলেন? আইমান পাল্টা প্রশ্ন করল। নিজের উপর বিরক্ত হয়? আনিকা অবাক হয়ে ভাবুকতা সমেত ফ্যালফ্যাল করে তাকায়। আইমান একই ভঙ্গিতে ফের বলে ওঠে, তোমার উপর বিরক্ত হওয়া মানে তো নিজের উপর বিরক্ত হওয়া। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ আমার। নিজের উপর কিভাবে বিরক্ত হই বলো? আনিকা সন্দেহী গলায় ভ্রুছিয়ে জিজ্ঞেস করে, আপনার মুখভঙ্গিতে বিরক্তকর আভাস স্পষ্ট। আইমান ফিছেল হাসল। আনিকার গাল টিপে নরম কণ্ঠে বলল, আমি মূলত নিজের উপর বিরক্ত ছিলাম। তুমি নিষেধ করা সত্ত্বেও জলদি চলে আসলাম। তবে তোমার মায়াবী মুখশ্রী দেখে এখন বিরক্তর ভাবটা চলে গিয়েছে। আনিকা চক্ষু হাসল। নিজ ইচ্ছায় আইমানের আঙ্গুলের ফাঁকে নিজের চিকন চিকন আঙ্গুল গুছে গভীর স্বরে অধর প্রসারিত করে বলল, ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবাসার অপেক্ষা সবাই করতে পারে না। আইমান আনিকার চোখে চোখ রাখল। নজরে নজর মিলিয়ে ধীর চিত্তে আবেগময় গলায় বলে ওঠে, আমি পারি। আনিকা কটাক্ষ করে বলে, হ্যাঁ, সেটা কতখানি সত্য তা তো দেখতেই পাচ্ছি।
আইমান ভ্রুকুচকে জানতে চাইল। তুমি আমায় ইনডাইরেক্টলি অপমান করলে। অপমান কেন করব? তোমার কথা শুনে মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন নাকি বাড়িতে ফিরবেন? আনিকা ভাবলেশহীনভাবে জবাব দিল। কে শুরু করছে বোঝাই যাচ্ছে। চলুন, কথা না বাড়িয়ে বাড়ি ফেরা যাক। আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আইমান নিজ বাড়িতে ফিরে যায়নি, শ্বশুর বাড়িতে থেকে গিয়েছে। আর আজকে এখানে থাকবে বলেই মনস্থির করেছে। সানাউল্লাহ কিছু বলেননি, বরং তিনি খুশি হয়েছেন। কিন্তু আনিকা খুশি হতে পারছে না। তার বুকের ভিতর ধকধক করছে। কারেন্টের শক খাওয়া মানুষের মতো হাত পা কাঁপাকাঁপি করছে। আইমান বাড়িতে থাকলে ওকে জ্বালিয়ে মারবে। আল্লাহ মালুম কত উল্টোপাল্টা কাজ করে বসবে কে জানে। ভাবতেই আনিকার মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে লিয়ে দিয়েছে আইমান। হাত দুটো মাথার পেছনে দিয়ে গলা উঁচিয়ে দরজায় নজর বুলিয়ে দেখছে আনিকা আসছে কিনা। মাঝে মাঝে আনিকার সাথে শ্বশুর বাড়ি এসে রাত্রি যাপন করত। সেই সুবাদে এখানে আইমানের বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, তাই ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে কি পরবে ভাবতে হয়নি। অনেকটা সময় পর আনিকা বেডরুমে পা রাখলো। দরজা আটকে বিছানায় আসতেই কপালে শুকনো ভাঁজ পড়ল। আইমান পাতলা কাঁথা দিয়ে আপাত মস্তক ঢেকে শুয়ে আছে। আনিকা পাত্তা দিল না। ভেঙচি কেটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। মাথা হতে ক্লিপ খুলে ফেললো। ঘন কালো কেশগুলো মুহূর্তেই পিঠ জুড়ে ছড়িয়ে পড়লো। বিছানায় এসে বসলো। ক্লান্ত লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আইমানের পাশে শুবে কি শুবে না সেটাই ভাবছে। আকাশ কুসুম কল্পনা করে ঠোঁটে ঠোঁট চেপে আইমানের মুখ হতে কাঁথাটা একটু সরিয়ে এসে ঘুমিয়ে পড়েছে কিনা চেক করলো। আইমানের চোখের পাতা কিঞ্চিত নড়বড় করছে। ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমায়নি বোঝা মুশকিল। আনিকা ঠোঁট বাঁকিয়ে উঠে যেতে চাইলে তার আগেই আইমান খপ করে আনিকার বাহু চেপে কাঁথার ভেতরে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা হকচকিয়ে যায়। পেছন ফিরতে চাইলেও পারল না। আইমানের বুকের সঙ্গে তার পৃষ্ঠদেশ স্যাঁতস্যাঁতে মাটির ন্যায় মিশে আছে। পেটের উপর আইমানের হাতের বিচরণ। আনিকার লজ্জা লাগছে, হাঁসফাঁস বিমূর অনুভূতি হচ্ছে। কোনঠায় লজ্জাবতী প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছোটার জন্য প্রচণ্ডতায় ছটফট করছে। ঘাড়ে আইমানের পুরুষালী গরম তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়তেই ছটফটানি নিমিষে কনকনে শীতের মতো কাঁপাকাঁপিতে রূপ নেয়। আনিকার ব্যাকুলতা বুঝতে পেরে আইমান মিটিমিটি হাসল। উষ্ণ উষ্টপুট এগিয়ে আনিকার ঘাড়ে চুমু দিয়ে হিসিয়ে আইমান বলে, ছাড়ুন। সারা জন্য ধরেছি নাকি? আপনি না ঘুমিয়েছিলেন, দেখে মনে হচ্ছিল। আনিকার কানের পিঠে খোঁচা খোঁচা দাড়িযুক্ত নাক মুখ খসল আইমান। আনিকা বক্ষ গহ্বরে টিপটিপ করছে করতাল। উৎকণ্ঠিত নিষিদ্ধ স্থবির দমিয়ে রাখা কষ্টদায়ক হয়ে পড়েছে। শক্তি প্রয়োগ করে কিছুটা শরীর ঝাঁকিয়ে আইমানের বুকের ভেতর ঢুকে গেল। খামচে ধরল আইমানের কাঁধের টি শার্ট। আইমান মৃদু হাসল। অনুভূতির জোয়ার প্রগাঢ়তা করতে আনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে উদরে শীতল হাতের পরশ দিল। সর্বাঙ্গে হুঙ্কার দিয়ে শিউরে উঠল নাজুক মেয়েটা। আনিকার ঘন ঘন রুদ্ধশ্বাস অনুসন্ধানের তোপে মেয়েলি বক্ষ বিভাজন উঠানামা করছে, যা আইমানের উষ্ণ বুকের সঙ্গে মিশে রয়েছে। আনিকাকে জ্বালাতে গিয়ে আইমান নিজেই বেসামালে বুধ হয়ে নিয়ন্ত্রণ হারালো। মনোগহীনে সংকীর্ণ গণ্ডের ইচ্ছাগুলো মাথাচাড়া দিয়ে উঠল। সুখকর অনুভূতির দাবানল মুহূর্তেই খেয়ে হারিয়ে বসলো। চোখ খিচে বন্ধ করে বুকের মধ্যে থরথর করে কেঁপে যাচ্ছে আনিকার পাতলা গরনের শরীর। এতে যেন আইমান আরো বেসামাল উৎপীড়নের ইচ্ছায় ডুবে গেল। চেয়েও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না। সময় নিল কিছুটা, শুনল তার নিজ হৃদয়ের কথা। ঝটকা মেরে আনিকাকে বুক থেকে সরিয়ে দিল। অপেক্ষা করল না, পিছনে হাত নিয়ে আনিকার জামার ফিতা একটানে খুলে ফেলল। আনিকার সম্ভূতি ফিরল। নিগুড় চাউনিতে চমকে উঠল নাজুক মেয়েটা। আইমানের মুখ বিবর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। ছেলেটা কেমন উন্মাদের ন্যায় আচরণ করছে। সে কি করছে আজও তার খেয়াল আছে নাকি কে জানে। আনিকার কাঁধ থেকে জামার হাতে নামিয়ে সেথায় উষ্ণ ঠোঁট চেপে ধরে আইমান। আনিকা চুল খামচে ধরে আইমানের কানের নিকট মুখ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নিজেকে সংযত করুন, এসব ঠিক না। অস্পষ্ট শব্দগুলো আইমানের কর্ণগোচর হলো বটে। পৃষ্ঠদেশে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে নেশাক্ত কণ্ঠে আবেগময় অনুরাগে আবদার ছুড়ল। নিদারুণ ভঙ্গুর আকুলতা বাক্যে আনিকা পাল্টা কিছু বলতে পারল না।
শ্বাসনালী যেন কোনো অদৃশ্য বাঁধনে বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। আয়মানের ছোঁয়ায় তার মেয়েলি তনুমন শরীরের আগ্রহী হতে রাজি। আয়মানের ছোঁয়ায় তার মেয়েলি তনু মন শরীর আগ্রহী হতে রাজি। আনিকা উৎকণ্ঠিত পিল্লব হাতে আয়মানের পিঠ আঁকড়ে ধরে নির্বিঘ্নে সায় জানালো সর্বনাশ সুমধুর আহ্বানে। আনিকার সম্মতি পেতেই আয়মান আরো বেপরোয়া হলো। ব্যস্ত হস্তে আনিকার জামা খুলে ফেলল। তিরতির করে কেঁপে ওঠা আনিকার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীরভাবে মিশিয়ে প্রেম নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ল। আয়মানের মাতাল করা প্রতিটি চুম্বনে খেয়ে হারিয়ে বসলো আনিকা। তারা একে অপরের হৃদয়ের সীমানা অতিক্রম করতে লাগলো। বিকালের মধ্যভাগ সময়ে নিস্তব্ধতা কক্ষে প্রেমের এই সফর যেন দুই নাদান চড়ুইয়ের আলিঙ্গনে আরো রঙিন হয়ে উঠল। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে জীবন থেকে 2 বছর পেরিয়ে গিয়েছে। 2 বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সময় সদা বহমান, কোনো শক্তি পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। অন্ধকার না থাকলে আলোর যেমন কোনো মূল্য নেই, তেমনি অমঙ্গল না থাকলে মঙ্গলেরও কোনো অস্তিত্ব থাকতো না। সুখ দুঃখ, আলো অন্ধকার, মঙ্গল অমঙ্গল, এরা প্রত্যেকেই যেন একই বস্তুর এপিট ওপিট মাত্র। যেখানে অমঙ্গলের সূচনা সেখানেই মঙ্গলের আবির্ভাব। দুয়ের সংমিশ্রণে গড়ে ওঠে মানব জীবন। প্রকৃতির নিয়মে এ ধারা অব্যাহত প্রতিটি মানুষের জীবনে। আয়মান অনার্স কমপ্লিট করে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায়ী কাজে সাহায্য করছে। ময়ূরী কোর্স কমপ্লিট করে এখন চাকরির জন্য ইন্টারভিউ দিবে। আনিকা অনার্সে ভর্তি হয়েছে। ইন্টার শেষ করার পর থেকে শ্বশুরবাড়ি থাকে, অনুষ্ঠান ছাড়াই থাকে। সে ইচ্ছাকৃত থাকতে চায়নি, সবই আয়মানের পাগলামোর জন্য। আয়মানের এক কথা, আনিকার পরীক্ষা শেষ, তাই আয়মানের সাথে শ্বশুরবাড়ি থাকতে হবে। রাশিদ বলেছেন আগে অনুষ্ঠান হোক, তারপর থেকে আনিকা এখানে থাকবে। আয়মান মানতে নারাজ, বউকে কোনো মতেই বাবার বাড়ি রাখবে না। এই নিয়ে রাশিদ আয়মানকে অনেক বকাঝকা করেছেন, তবে তাতে খুব বেশি লাভ হয়নি। আয়মান রেগে মুখ ফসকে বলে ফেলেছিল, বিয়ে করেছি কি বউ ছাড়া থাকতে? আমার বউ আমার সঙ্গেই থাকবে। প্রতি উত্তরে রাশিদ পাল্টা বলার মতো কথা খুঁজে পাননি। মোম আগের তুলনায় অনেক ম্যাচিওর হয়ে গিয়েছে, তবে চঞ্চলতা কমেনি। আর না আগুনকে জ্বালাতন করতে ভুলে। এর কারণ আগুন এখনো আগের মতো মোমকে ধমকাধমকি করে, শাসন করে। সেজন্য মোম সর্বদা প্রস্তুত থাকে আগুনকে জ্বালাতে। আগুন তার নিজস্ব প্রফেশন নিয়ে দিব্যি আছে। আগুন এখন ভাড়া করা ফ্ল্যাটে থাকে না, তবে ফ্ল্যাট ছেড়েও দেয়নি, সেটা এখনো আছে। মোমকে নিয়ে নিজেদের আসল বাড়িতে ফিরে এসেছে। এখান থেকে মোমের কলেজে যেতে সুবিধাজনক। মোম থাকবে শ্বশুরবাড়ি আর আগুন থাকবে শ্বশুরবাড়ি, আর আগুন তার কোমল মতিকে ছাড়া একা একা ফ্ল্যাটে থাকবে, সেটা আজও সম্ভব? অগত্যা বউয়ের টানে আগুনও বাড়িতে থাকতে শুরু করেছে। মোম ছাড়া আগুন যেমন এক মুহূর্ত থাকতে পারে না, ঠিক তেমনি মোমও আগুনকে ছাড়া থাকতে পারে না। আগুনের নেশায় তীব্রভাবে আসক্ত হয়ে গিয়েছে। মোম বাবার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে না। আগুন ছাড়া মোমের এক মুহূর্তও চলে না। মাঝে মাঝে আগুনের সাথে বাবার বাড়ি গিয়ে দেখা করে, আবার আগুনের সাথেই ফিরে আসে আগুন নামক স্বামীর সুখ নিরে। আজ আগুনের জন্মদিন উপলক্ষে শিকদার বাড়িতে সকাল থেকে আয়োজনের তোড়জোড় চলছে। শাশুড়ির থেকে যখন মোম শুনতে পেয়েছে আজ আগুনের জন্মদিন, তখন থেকেই আগুনকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মোমের 16তম জন্মদিন আগুন ওকে সারপ্রাইজ দিয়েছিল, তাই মোমও নিজের মতো করে তার মাস্টার মশাইকে সারপ্রাইজ দিতে চাইছে। মিনা রান্নাঘরে কাজ করছেন, মোম আনিকা তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। হরেক রকমের খাবারের আইটেম রান্না করা হয়েছে। আগুনের জন্য মোম নিজের হাতে পায়েস বানিয়েছে, অবশ্য শাশুড়ির সহায়তায়। রান্না করার বেশিরভাগ আইটেম মোম নিজে রেঁধেছে। খেতে কেমন হবে মোম জানে না, তবে রান্নাগুলো ভীষণ যত্ন নিয়ে করেছে। আনিকা মুরগির মাংস পানি দিয়ে ধৌতকরণ করছে। মিনার দিকে একবার লক্ষ্য করে মোমকে উদ্দেশ্য করে বলল, বাবি শুধু রান্না করলেই হবে? রাতের রোমান্টিক মুহূর্তের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করতে হবে না? মোম চুলার আঁচ কমিয়ে চোখ পাকিয়ে তাকায়। কণ্ঠ খাদে এনে মৃদুস্বরে ধমকে বলল, ভালো হচ্ছে না কিন্তু আপু, সম্পর্কে আমি তোমার ভাসুরের বউ, তাই আমার সঙ্গে হিসাব করে কথা বলবে, এসব কথা বলবে না। মোম বয়সে ছোট বলে আনিকাকে আপু বলে সম্বোধন করে। দুজন বোনের মতো মিলেমিশে থাকে। আনিকা দুষ্টু কথা বলে মোমকে খোঁচাখুচি করে, কিন্তু মোম স্বভাবসুলভ চুপ থাকে। আনিকা ঠোঁট চেপে মিটিমিটি হেসে বলে, জানি
ঠিকই রাতে আগুন ভাইয়ের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছো, কিন্তু আমার কাছে স্বীকার করতে চাইছো না। মোম কটাক্ষ করে বাঁকা হেসে বলল, তুমিও কম যাও না। সেদিন তো দেখলাম ড্রয়িং রুমে আয়মান ভাইয়ার সঙ্গে চিপকাচিপকি করছিলে। সেই হিসেবে আমি যা করি সকলের দৃষ্টিকোণের আড়ালে। মোমের মুখের উপর খোঁচা মারা কথায় নিমিষে আনিকার হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। ও ভেবেছিল সব সময়ের মতো মোম এবারও চুপ থাকবে, মোমকে জায়গা মতো খোঁচাটা দিয়ে দিবে আনিকা। সেটা খুনাক করেও টের পায়নি। মোম যে জায়গা মতো খোঁচাটা দিয়ে দিবে আনিকা সেটা খুনাক্ষরেও টের পায়নি। মাছের আষ্টে গন্ধে হঠাৎ মোমের গা গুলিয়ে উঠল। রান্নাঘরের বেসিনে গল গল করে বমি করে দিল। আনিকা খেয়াল করে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে মিনা ঘাড় ঘুরিয়ে মোমকে দেখে আঁতকে উঠলেন। তড়িঘড়ি করে এগিয়ে এসে মোমকে আগলে ধরলেন। মোমের শরীর ডলছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, হাত পা অবশ অবশ লাগছে। মোম টিকতে না পেরে শাশুড়ির ওপর ঢলে পড়ল। পানির কণা চোখে মুখে পড়তেই মোম পিটপিট করে তাকায়। মাথাটা ভার ভার লাগছে। মিনা রান্নাঘরের চেয়ার এনে মোমকে বসিয়ে দিয়েছেন, মাথায় তৈল পানি দিয়ে দিচ্ছেন। আনিকা ফ্লোরে বসে মোমের হাতের তালু ঘষছে। ময়ূরী প্রেশার চেক করছে। মিনা অস্থির গলায় শুধালেন, তোমার শরীর খারাপ, আমাকে বলনি কেন? হঠাৎ কি হলো তোমার? ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? ময়ূরী ফট করে উচ্ছ্বসিত কণ্ঠে হাস্যোজ্জ্বল মুখে বলে, মা, আমার মনে হচ্ছে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। ময়ূরীর কথার মানে মোম বুঝতে পারল, তবে মোমের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মুখবিবর স্বাভাবিক রেখে শান্ত কণ্ঠে জানালো, তেমন কিছু না। বছরখানিক আগে মাস্টার মশাইয়ের সঙ্গে ওনার কলেজের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন এরকম বমি হয়েছিল। কালকে রাতে খাইনি, সকালে অল্প সেমাই খেয়েছিলাম। হয়তো খালি পেটে মিষ্টি খাবার খাওয়ায় বমি করেছি। ময়ূরী জোহরি চোখে মোমের আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। চোখের দিকে চেয়ে সন্দেহী গলায় প্রশ্ন করলো, তোমার লাস্ট পিরিয়ডের ডেট কবে ছিল? মোম লজ্জা পেল, আর চোখে শাশুড়ির দিকে তাকায়। মিনা ওর দিকেই তাকিয়ে আছেন। মোমের নিশ্চুপতা কাটিয়ে মিনা অধৈর্য সহিত উদ্বিগ্ন কণ্ঠে বললেন, চুপ করে আছো কেন? ময়ূরী জানতে পারলেও কি উত্তর দিব? মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, গত 2 মাস যাবৎ পিরিয়ড মিস হচ্ছে। ময়ূরী ব্যগ্র কদমে তুরন্ত ছুটল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ হতে একটা কিট নিয়ে ব্যস্ত কদমে পুনরায় রান্নাঘরে এলো। হসপিটালের একজনের জন্য ভালো ব্র্যান্ডের কিট নিয়ে এসেছিল। কালকে তাকে দেওয়ার কথা, কিন্তু আজকে এটা দ্বারা বাড়ির লোকের কাজ সারবে। আগুনের বেডরুমে একরাশ অস্থিরতা নিয়ে 3 মানবীয় নারী অপেক্ষা করছে। মোম ওয়াশরুমের দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। কিটটা ময়ূরীর হাতে দিল। মোমের কেমন যেন লাগছে। ময়ূরী তীক্ষ্ণ দৃষ্টিতে কিটের স্পষ্ট লম্বালম্বিভাবে 2টো দাগ লক্ষ্য করে উৎফুল্লতা সমেত চিৎকার করে ওঠে, বাবি প্রেগনেন্ট। রুমের মধ্যে যেন ছোটখাটো একটা ব্লাস্ট হলো। মোম চমকে উঠে, আবেগে চোখ দুটো জ্বলে টয়টম্বুর হয়ে গিয়েছে। আনিকা লাফিয়ে উঠল। মোমকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানালো আনিকা। ময়ূরী, মিনা খুশিতে গদগদ হয়ে মোমকে জড়িয়ে ধরে কপালে ধীর চুমু এঁটে দিলেন। কত বছর পর শিকদার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। মাথায় হাত রেখে মুচকে হেসে মিনা বললেন। মোম ঠোঁট চেপে কান্না আটকে ধীর গলায় বলল, মা, আপনার ছেলেকে কিছু বলবেন না, আমি নিজে তাকে খবরটা দিতে চাই। মিনা সম্মতি প্রকাশ করলেন। আচ্ছা। মোমের হাত ধরে মাথার নিকট চিন্তিত ভঙ্গিতে বসে রয়েছে আগুন। আজ কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে। বাড়িতে আসতেই আনিকা দরজা খুলে দিয়েছে। নিজের মধ্যকার উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে গড়গড়িয়ে বলে ফেলেছিল মোম খুব অসুস্থ। ভাগ্যিস আর কিছু বলেনি, ব্যাস। তখন থেকেই মোমের পাশে ঘাপটি মেরে বসে আছে। মোমের অসুস্থতার কথা শুনতেই আগুনের বেগতিক অস্বাভাবিক অবস্থা। বক্ষ স্পন্দনে কেমন চিনচিনে ব্যথা অনুভব করছিল। সুস্থ সবল বউ বাড়িতে রেখে গিয়েছিল, আর এসে দেখে বউ অসুস্থ। সেটা কি আগুনের সহ্য হয়? মোমের বিরক্ত লাগছে এভাবে গা ঘেঁষার মানে কি? কলেজ থেকে এসে ফ্রেশ হয়নি, এমনকি খায়নি, পোশাক চেঞ্জ করেনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই লোকের সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির সদস্যরা কি ভাবছে? নিশ্চয়ই আগুনকে বউ পাগল ভাবছে। কিন্তু মোম তো লজ্জা পায়। মোমের গালে হাত রেখে মায়াভরা চাউনি নিক্ষেপ করে আগুন উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় কষ্ট হচ্ছে? অসুস্থ হয়েছ কিভাবে? বেশি খারাপ লাগছে? মোম গাল হতে হাত সরিয়ে দিল। তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, আমার কিছু হয়নি, একদম ঠিক আছি। যান গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসুন। চিন্তা হচ্ছে আমার। মোম হতাশ কণ্ঠে বলল,
বললাম তো ঠিক আছে, আপনি এত ব্যস্ত হবেন না। কথা শুনছেন না কেন? মোম ঠেলে ঠুলে আগুনকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আগুন ঝটপট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোমের পাশে এসে শুয়ে পড়ল। টেবিলে একসাথে এত এত খাবার আইটেম দেখে আগুন ভীষণ অবাক হয়েছিল। তাও সবগুলো আগুনের পছন্দের খাবার, তবে বেশি খাটেনি, ভেবেছে হয়তো এমনি এত রান্না করেছে। খাবার মজা হওয়ায় আগুন তৃপ্তি সহ পেট ভরে খেয়েছে। ক্লান্ত থাকায় কখন যে চক্ষু জোড়ায় তন্দ্রা লেগে গিয়েছিল আগুন টেরি পায়নি। যখন তন্দ্রা ছুটেছে তখন রাতের দ্বিতীয় প্রহর শুরু। হাতড়িয়ে মোমকে খোঁজার ব্যর্থ চেষ্টা চালালো। মোমের নাগাল না পেয়ে উঠে বসলো। পুরো বাড়ি জুড়ে অন্ধকার, শুধু ড্রয়িং রুমের ঝাড়বাতি জ্বলছে। সেটার শুকনো আলোক শিখা রুমে প্রবেশ করছে। দরজা খোলা। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো রাত 12টা বেজে গিয়েছে। আগুন রুমের লাইট অন করে ফ্রেশ হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখমণ্ডলের পানি মুছছে। তখনই দেখতে পেল ড্রেসিং টেবিলের দর্পণে ছোট্ট একটা কাগজের টুকরো আটকানো। কাগজে কিছু লেখা রয়েছে। আগুন ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে কাগজের টুকরো অংশটা হাতে তুলে নিল। কাগজের গোটা গোটা অক্ষরে লেখা বাক্যদ্বয় ভ্রুকুচকে রুক্ষস্বরে বিড়বিড়িয়ে আওড়ালো। বিছানার একপাশে একটা প্যাকেট রাখা আছে, প্যাকেটে যা রয়েছে পরেই ড্রয়িং রুমে চলে আসুন, আপনার অপেক্ষায় থাকবো। আগুনের বুঝতে বাকি নেই এটা তার কোমলমতির হাতের লেখা। এখন প্রশ্ন হলো, এত রাতে উধাও কেন হয়েছে মেয়েটা? আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে এত না ভেবে প্যাকেট খুলে দেখলো। দারুণ পায়জামা পাঞ্জাবি সেট, দেখতে ভীষণ সুন্দর। আগুন চটজলদি রেডি হয়ে ধীর কদমে বেরিয়ে আসলো। ও আসা মাত্র ঝাড়বাতি নিভে গেল। এর পরিবর্তে জ্বলে উঠল কতগুলো বার্থডে ল্যাম্প। ল্যাম্পের আলোতে আপন মানুষদের মুখগুলো স্পষ্ট দেখতে পেল। ড্রয়িং রুমের নজর বুলিয়ে বার্থডে সাজসজ্জা দেখে আগুন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। মুহূর্তে পুরো বাড়ি পুনরায় কৃত্রিম আলোয় ভরে উঠল। রাশেদ নিজ ইচ্ছায় প্রথমবারের মতো বড় ছেলেকে বুকে জড়িয়ে নিষ্প্রভ গলায় বলে উঠলেন, শুভ জন্মদিন আব্বাজান। আগুন ভাষা হারিয়ে ফেলেছে। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে। একের পর এক ঝটকা সহ্য করতে পারছে না। মোমের প্রেগনেন্ট হওয়ার খবর রাশেদ মিনার থেকে শুনেছেন। আগুনকে চুপ থাকতে দেখে তৃপ্তিময় হেসে রাশেদ মিহি কণ্ঠে ফের বললেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কেকটা কাটো, সে কখন 12টা পেরিয়ে গেছে। সকলে মিলে আগুনকে বার্থডে উইশ করলো। মাথায় হাত রেখে মিনা প্রাণপণে ছেলের জন্য দোয়া করলেন। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। প্লাস্টিকের ছুরি হাতে জমকালো শাড়ি পরিহিত মোমকে কেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আগুনের চক্ষু চড়ক গাছ। এই সাজে মোমকে কোনো অপ্সরার থেকে কম লাগছে না। ল্যাম্পের হলদেটে আলোয় মোমের স্নিগ্ধ মুখ বিবর আগুনের বুকে ঝড় তুলে দিচ্ছে। এই ঝড় কেবল মোম থামাতে পারে। আজ তো মোমকে ভালোবাসার জাতা কোলে আগুন পিষে মেরে ফেলবে। আগুন এগিয়ে যায়। বাড়ির লোকদের তোয়াক্কা না করে মোমের হাতে হাত রেখে কেক কাটে। সবাই একত্রে হাততালি দিয়ে আবারও শুভেচ্ছা জানালো। আইমান স্নো স্প্রে করে তুষারের ন্যায় কৃত্রিম সাদা সাদা বরফ খণ্ড ঘটালো। আনিকা ময়ূরী লাভ শেপড বেলুন ঠাস ঠোস শব্দ করে ফাটালো। আইমান বাচ্চাদের মতো প্যাপু বাঁশি বাজাচ্ছে। বাবা মা বোন ভাই ভাইয়ের বউ সবাইকে কেক খাইয়ে দিল, কিন্তু মোমকে কেক খাওয়ালো না, আর না নিজে খেলো। আগুনের এমন ব্যবহারে মোমের মুখটা ছোট হয়ে গেল। ইতোমধ্যে চোখ দুটো জলে ভরে উঠেছে। বাকিরা আগুনকে কেক খাওয়ালে আগুন মুখে নিলেও গিলেনি, আড়ালে ফেলে দিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে। মিনা রাশেদ নিজেদের রুমে চলে গিয়েছেন। ঘুমে ময়ূরীর চোখ ঢুলুঢুলু অবস্থা। আনিকাকে বলেও ঘুমাতে চলে যায়। আনিকা আস্থা দিয়ে বলেছে ও সবকিছু গুছিয়ে রাখবে, চিন্তা করতে হবে না। আইমান আনিকাকে জোর জবরদস্তি করে টেনে ছাদে নিয়ে গেল। ড্রয়িং রুম এখন সম্পূর্ণ ফাঁকা, শুধু আগুন মোম রয়ে গিয়েছে। মোম গাল ফুলিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে চুপচাপ ঠাই দাঁড়িয়ে রয়েছে। আগুন এগিয়ে আসে, মোম ছিটকে দূরে সরে যায়। আগুন কোমর টেনে কাছে নিয়ে আসে। কেকের ছোট একটা টুকরো উঠিয়ে মোমের মুখে লাগিয়ে দেয়। মোমকে কিছু বুঝে ওঠার পূর্বাভাস না দিয়ে আচমকা মোমের ঠোঁটে ঠোঁট মেশায়। খোলা আকাশে উজ্জ্বল মিটিমিটি তারকারা জ্বলজ্বল করছে। রাতের আকাশে তারার সৌন্দর্য যেন এক অপার্থিব স্বপ্নের মতো। চারপাশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে তখন আকাশে অগণিত তারারা ঝিকমিকি করে জ্বলে ওঠে, যেন অন্ধকারের চাদরে ছড়িয়ে থাকা মুক্তরাশি। ঝলমলে তারাগুলো কখনো ছোট কখনো বড় দেখায়, কিছু উজ্জ্বল কিছু ম্রিয়মান। ছাদের উপর দাঁড়িয়ে এই তারা ভরা আকাশের নিচে সময় কাটানো মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। ছাদে আসা মাত্র আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। রেগে কটমট করে আইমানের পানে তাকায়।
দাঁতে দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। রাগে শরীর কনকনে শীতের মতো ঠকঠক করে কাঁপছে। আগুনের সামনে থেকে টেনে আনাই রাগ করেনি। আজকে রাগের কারণ আনিকা যখন আইমানকে কেক খাইয়ে দিতে চেয়েছিল তখন আইমান খায়নি। ভাব নিয়ে আনিকাকে ইগনোর করেছে। অমনি রেগে বোম হয়ে রয়েছে। আনিকা গট গট কদম ফেলে চলে যেতে চাইল। আইমান বাধা প্রদান করলো। ছাদের দরজা বন্ধ করে ফটাফট আনিকার সামনে এসে দাঁড়ায়। আইমান হাত ধরতেই আনিকা তেজি গলায় বলল, ছাড়ুন। আইমানের অটল জবাব, সারার জন্য ধরেছি নাকি? আনিকা মুখ ঝামটি মেরে চোখ মুখ অন্ধকার করে রেখেছে। ছাদের এক সাইডে দোলনা রাখা আছে। আইমান সরু চোখে চেয়ে আনিকার কোমর পেঁচিয়ে দোলনায় বসে পড়ল। আনিকা বর্তমানে আইমানের কোলে অবস্থান করছে। আনিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। অভিমানের পাহাড় জমেছে মনোগহীনে। নেত্রদয়ে লেপ্টে রয়েছে বিষাদের ছাপ। হঠাৎ গলায় গালে ঠান্ডা কিছুর পরশ পেতে আনিকা লোমহর্ষকভাবে চকিতে আইমানের দিকে দৃষ্টি তাক করল। আইমান কেকের ক্রিম তার গায়ে লাগিয়ে দিয়েছে। আচমকা আনিকার গলদেশে মুখ ডুবিয়ে আইমান লিক করতে লাগলো। আকস্মিক আক্রমণে আনিকা হকচকিয়ে যায়। চোখ খিচে বন্ধ করে পেল হাতে আইমানের চুল খামচে ধরল। তার নিঃশ্বাসের গতি জোরালো। গলা হতে মুখ উঠিয়ে আইমান এবার আনিকার গাল স্পর্শ করলো। ঠোঁটের সাহায্যে আনিকার গালের ক্রিম গলা ধক্করণ করে ফেলল। সবটুকু ক্রিম সাবার করে ক্ষান্ত হলো। তৃপ্তির ঢেকুর তুলে বাঁকা হেসে দুষ্ট কণ্ঠে আইমান বলল, এখন মনে হচ্ছে কেক খাচ্ছি। এতক্ষণ স্বাদটা কেমন পাংশুটে মনে হচ্ছিল। আনিকা আইঢাই করে উঠে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। আইমান হাসল। অধর এগিয়ে আনিকার গালে চুমু খেলো। কোমরে আরো শক্ত করে ধরে চাপ প্রয়োগ করে কাছে নিয়ে আসলো। আনিকার মুখ এদিকে ঘুরিয়ে স্ল্যাশ স্বরে বলল, কেক খাচ্ছি তো, তোমার থেকেই খেয়েছি। আশা করি এবার সব অভিমান বিলীন হয়ে গেছে। আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। কিঞ্চিত মুচকি হেসে কটাক্ষ করে বলল, অসভ্য বেহায়া নির্লজ্জ, কথা নেই আপনার সাথে। উন্মুক্ত গগনের নিচে দম্পতি নৈশব্দের দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস ব্যতীত কোনো কিছু শব্দ শোনা যাচ্ছে না। হয়তো দূর হতে শব্দ ভেসে আসছে, কিন্তু দম্পতির কর্ণধার হয়নি। আইমানকে মনো দেখে আনিকা মনটা খারাপ হয়ে গেল। আইমান কি কষ্ট পেল? কোনো শব্দ কেন পাচ্ছে না আনিকা? আইমানের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে আনিকা গাল ঘুষে মিহিস্বরে বলল, আমার কথাই আপনার খারাপ লাগছে? দুঃখিত। আইমান চোখ তুলে চায়। আনিকার কপালে প্রগাঢ় চুমু বসিয়ে থমথমে গলায় বলে, তোমার কোনো কিছুই আমার খারাপ লাগে না, তাহলে কথায় কেন খারাপ লাগবে? আনিকা আটঘাট বেঁধে আরো জড়সড় হয়ে আইমানের কোলে বসে থাকে। গালে এক হাত ছুঁয়ে চুপচাপ আইমানকে দেখতে থাকলো। আনিকার বুকে মাথা রেখে আইমান আবেগ সমেত ভরাট কণ্ঠে বলে, এই শ্যামকন্যা, কি আছে তোমার মাঝে যার দরুন তোমার প্রতি আমার নেশা দিন দিন বাড়েই চলেছে? আমারই সুন্দর রমণী তো তুমি নও। দেশের সাদা চামড়া মেয়েদের রেখে বরং তোমার ওই কাজল কালো চোখে মায়ায় আটকে যাই। তোমার শরীরের গন্ধ না পেলে ইদানিং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বুক ধরফর ধরফর করে। এমন কেন হয় বলো তো? আনিকা টলমল নয়ন জোড়া মেলে প্রশান্তে নিঃশ্বাস ছাড়ল। মুখটা আরো কাছাকাছি নিয়ে ছোট করে উত্তর দিল, আপনি শুধু আমারটাই আটকাবেন, আমার জন্য পাগলামি করবেন। আপনার সব শুক্কল পাগলামি সহ্য করার ক্ষমতা রাখি আমি, বুঝেছেন? আইমান ঠোঁট এড়িয়ে এক পেশে হাসল। প্রতি উত্তরে আলতো করে আনিকার চোখের পাতায় চুমু খেলো। বেহায়া ওষ্ঠ ছুঁয়ে দিল গাল। হাতের বিচরণ অঢেল রইল। আঙ্গুলের উষ্ণতা যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে আনিকার শরীরে। আনিকা চোখ বন্ধ করে অনুভব করে সে মুহূর্তের জাদু। আইমানের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে যায় আনিকার ঠোঁটে। প্রথমে হালকা স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। চুমুর সেই স্পর্শে সময় যেন থমকে যায়। আনিকার হৃদস্পন্দন বেড়ে যায়। তার হাত মুঠো করে আইমানের শার্টটি আঁকড়ে ধরে। আইমানের হাত আনিকার ঘাড়ে চলে আসে, তাকে আরো কাছে টেনে নেয়। হাওয়ার মৃদু শীষ, রাতের তারাদের ঝিকিমিকি, সব যেন তাদের এই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁট ছেড়ে আনিকার থুতনিতে চুমু দিয়ে আইমান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে একরাশ ভালোবাসা, ঠোঁটে এক অদ্ভুত স্মিত হাসি। আইমান আনিকার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, তুমি জানো এই রাত, এই আকাশ সবকিছু তোমার মতোই সুন্দর। আনিকা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়।
আর এই লাজুক হাসিটাই আয়মানের মন ভরে দেয় আনন্দে। বেশি বেশি বলে ফেললেন। একদম না, আমার ডার্লিং অলওয়েজ চমৎকার একজন রমণী, আমার ব্যক্তিগত শ্যামকন্যা। সময় যদি এখানে স্থির হয়ে যেত, এই রাত যদি কখনো শেষ না হতো। আয়মান আনিকার মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, তুমি পাশে থাকলে রাত আমার দিনের মতো আলোয় ভরে ওঠে। আমার জোনাকি পোকা তুমি। আনিকা আয়মানের বাহু আঁকড়ে ধরে মিহি কণ্ঠে বলল, ছাদের মধ্যে এই তারা ভরা আকাশের নিচে সময় কাটানো মানে এক অদ্ভুত শান্তি অনুভব করা। মনে হয় আকাশের এই তারারা আমাদের হাজারো গল্প জানে, কখনো আনন্দের, কখনো বিষাদের। আর তারা চুপচাপ থেকে আমাদের মনে স্বপ্ন বুনিয়ে যায়। আয়মান ঝুঁকে আসে, আনিকার কানের লতিতে চুমু খায়, কণ্ঠে আবেগ আকুলতা ঢেলে হিসিয়ে বলে, তোমার ভাসুর বাবা হয়ে যাচ্ছে, আমি কবে বাবা ডাক শুনতে পাবো? আনিকার লজ্জায় হাঁসফাঁস লাগছে। দন্ত পাটি দিয়ে আয়মানের বুকে কামড় বসিয়ে দিল, কনুই দিয়ে পেটে গুঁতা মারল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ বন্ধ করে আয়মানের বুকের সঙ্গে মিশে রইল। আয়মান ঠোঁট কামড়ে হাসে। আনিকার অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকটা চুমু খেলো। মুগ্ধতা সমেত পুনরায় একই ভঙ্গিতে ফিসফিস করে বলল, আমাদের প্রেমময় উন্মাদনা ভালোবাসার সফল শেষ হবার নয়। প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ে উপন্যাসে প্রতিটি অধ্যায়ে পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। শুভ্রতার আভায় মোড়ানো আমাদের এই পথ চলা সময়ের পরিসীমা অতিক্রম করে চিরস্থায়ী হবে। শুরুতে যেমন মায়াবী ছিল আমাদের ভালোবাসার গল্প, শেষটাও তেমন অন্তত থাকবে এই সৌন্দর্য। আমাদের পথ চলা ধ্রুবতারা হয়ে থাকবে বিশ্বাস, একসাথে থাকার প্রতিশ্রুতি, যেখানে সমাপ্তি বলে কিছুই নেই, আছে শুধু ভালোবাসার অবিরাম স্পর্শ, যার শুরু তো আছে তবে শেষ নেই। সাদা লাইটের আলোতে বদ্ধ কক্ষে মোমের দুহাত বিছানার সঙ্গে চেপে ধরে তার উপর ঝুঁকে রয়েছে আগুন। মোমের চক্ষুদয় বড় বড় করে চেয়ে আছে। আগুন পলকহীনভাবে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। মোম বুঝতে পারছে না আগুন এমন করছে কেন। দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকায় মোমের ঘাড় ব্যথা করছে। মাথার নিচে বালিশ নেই, আগুন ওকে নড়তে দিচ্ছে না। মোম বৃথা চেষ্টা করে আগুনকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু সক্ষম হলো না। মোম বিরক্ত চাউনি নিক্ষেপ করে বলে, কি দেখছেন? আগুন ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আমার কোমলমতি কত বড় হয়ে গেল। মানে? আগুন মোমের বুকে ঠোঁট ছুঁয়ে ধীর গলায় বলল, মানে বেশি বেশি আদর করার জন্য পারফেক্ট বয়স হয়ে গিয়েছে। মোমের শরীর শিউরে উঠল। একটু নড়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। মানুষটার বলবান শরীর বালিশের মতো ঠেসে রেখেছে তাকে। চটফটিয়ে বলে উঠল, এরকম করছেন কেন? সরুন। আগুন সরল না, নড়লও না, একই রকম গায়ের সাথে মিশে থেকে শুধালো, আজকে রান্না করেছে কে, তুমি? মোম ছোট করে বলল, হ্যাঁ জি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, এই সুন্দর সাজকে আমার জন্য সেজেছ? মোম ঠোঁট উঠলে তেরা কণ্ঠে খোঁচা মেরে বলল, না, আমার আরো 10-12টা জামাই রয়েছে, তাদের জন্য। আগুন তুরন্ত মোমের গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কামড় দেওয়ার পাশাপাশি চুমু দিতে শুরু করলো। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। কিছুটা শক্তি খাটিয়ে আগুনকে সরিয়ে কোনো রকমে উঠে বসলো। জোরে জোরে শ্বাস টানছে। আগুন পুনরায় কাছে টেনে নিল। গালে ঠোঁট বুলিয়ে দুপাশ হতে দুই বাহু চেপে ধরল। চোয়াল শক্ত করে ধমকে বলল, সাহস বেড়ে গিয়েছে। মোম পলক ঝাপটিয়ে সরল গলায় বলল, তাহলে প্রশ্ন কেন করছেন? কার জন্য সেজেছি? আপনি ছাড়া আর কার জন্য সাজবো? আগুন চক্ষু হাসলো। মোমের রক্ত জবা নিচের ঠোঁট কামড়ে ধরল। ঠোঁটে ঠোঁট রেখে নেশাক্ত কণ্ঠে বলল, আমি তো পাগল হয়ে যাচ্ছি কোমলমতি, এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? মোম ঠেলে আবারও সরিয়ে দিল। তাকায় আগুনের আদলে। তার ঠোঁটে দুর্বোধ্য হাসি, নিঘোর চাউনিতেও তাই। ঝট করে এক টান মারল। উত্তাল ঢেউয়ের ন্যায় বুকের মধ্যে এসে আছড়ে পড়ল মোম। হকচকানো দৃষ্টি তুলতেই আগুন ভ্রু নাচালো। খবরদার আমার থেকে বিন্দু পরিমাণ দূরে যাওয়ার চেষ্টাও করবে না। একটু থেমে লম্বা শ্বাস টেনে ব্যগ্র গলায় ফের বলে, তোমার সারপ্রাইজ আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি, আমার তো উচিত তোমাকে কিছু দেওয়া। মোম চওড়া হাসি উপহার দিয়ে বলে, আমার আর কিছু চাই না। এ পর্যন্ত আপনি আমাকে দিয়েছেন, সেগুলো নিয়েই আমি সন্তুষ্ট।
আগুনের কণ্ঠে নিপাত জেদ। আমি দিবই। কি দেবেন? আমার ভালোবাসা। মোম লজ্জায় নুয়ে গেল। আড়ষ্টতায় ক্ষুদ্র সত্তা বোধ হলো। জিভ ধারা ঠোঁট বিজিয়ে মিনমিন স্বরে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। মোমের ঘাড়ের চুলগুলো অন্য পাশে নিয়ে উন্মুক্ত ঘাড়ে আগুন উষ্ণ অষ্টপুট চেপে ধরল। লম্বা শ্বাস টেনে মেয়েলি শরীরী ঘ্রাণ নাসার অন্ধ্রে লুফে নিল। সে তাই ঘন ঘন চুমু খাচ্ছে। মোমের শরীর দুলে উঠল। হাঁসফাঁসের বিমূর অবস্থা। মোমের কানের পিঠে চুমু খেয়ে আগুন শীতল গলায় শুধায়। বলো। মোম শুষ্ক ঢোক গিলল। কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করে। হাঁ করে বলার পূর্বেই নিজেকে শূন্যে আবিষ্কার করল। মোম হকচকিয়ে যায়। উৎকণ্ঠিত নিষ্প্রভ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। আগুন তাকে কোলে তুলে ব্যালকনির দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, আজ চন্দ্র বিলাস করব। ব্যালকনিতে এসে মোমকে নিয়ে আগুন কাউচে বসে পড়ল। আগুনের হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে নিরেট স্বরে বলল, তখন কি বলতে চেয়েছিলে এবার বলো। মোম সময় নিল। নিজেকে ধাতস্থ করলো। চোখ মুখ খিচে সুমধুর বাক্যে আওড়ালো, আপনি বাবা হতে চলেছেন মাস্টার মশাই। মোমের কথা আগুনের কর্ণগোচর হলো বটে, কিন্তু মস্তিষ্ক ক্যাচ করতে সক্ষম হলো না। ভাবুকতা গলায় প্রশ্ন করলো, বুঝলাম না। আগুনের হাত টেনে মোম নিজের পেটে রাখলো। ছলছল চোখে চেয়ে ভঙ্গুর গলায় জানালো, আপনার আমার ভালোবাসার অস্তিত্ব রয়েছে এখানে। আগুন থমকে গেল। বক্ষস্থল প্রচণ্ড গতিতে ধরাস ধরাস করছে। হতবিহব লক্ষ্মী পটে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তীব্র উত্তেজনায় শরীর কাঁপছে। মূর্তির মতো চুপচাপ ঠাই বসে কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। বিড়ানতায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অনুভূতির অচেনা এই তাণ্ডব লীলায় গোটা শরীর থেমে গিয়েছে। আচ্ছা, পৃথিবী কি আগুনের অন্তঃস্থিতর ন্যায় থমকে আছে? ঘড়ির কাঁটা চলছে না, নাকি ওর শ্বাস আটকে পড়েছে বুকে? এই জ্ঞান হারিয়ে ফেলার মতো অস্থির ভাবটা কিসের তবে? আগুনের বিস্ময়ে কিং কর্তব্য বিমূর মুখমণ্ডলে মোম নিগুড় দৃষ্টিতে তাকায়। আগুনের ভাব ভঙ্গি বোধগম্য হচ্ছে না। আগুনের মন মস্তিষ্কে কি চলছে বোঝা বড় দায়। মোমের উৎকণ্ঠায় ভয় ছেকে বসেছে। কতবার আগুনের থেকে বাচ্চা চেয়েছে, কিন্তু আগুন বারংবার ফিরিয়ে দিয়েছে। কান্নাকাটি রেশারেশি চেঁচামেচি করেও লাভ হয়নি। আগুনের নিজের জেদে অটল থেকে বলেছে 21 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন বাচ্চার কথা মাথাতেও না আনে। এখন মোমের 18 বছর চলমান। সেজন্য কি মানুষটা মেনে নিতে পারছে না? রেগে গিয়েছে কি লোকটা? কোনো প্রশ্নেরই কোনো সুরাহা সে পাচ্ছে না। ড্যাব ড্যাব নজর দুটো শুধু একভাবে আগুনকে দেখছে। মোমের পৃথিবী দুলে উঠল। এসব চিন্তা করে পৃষ্ঠদেশে স্মৃতির স্রোত বয়ে গেল। বুকের মাঝে অস্থিরতার শেষ নেই। ভয়ে হাত পায়ে নামলো কম্পন। থেমে থেমে ক্ষুদ্র শরীরটা কেঁপে কেঁপে উঠছে। মোমের নিঃশ্বাস আটকে আসছে। ঘন ঘন শ্বাস টানছে। সেই মুহূর্তে মোম অনুভব করলো কেউ তাকে নিজের বাহুডোরে বেষ্টনী করে রেখেছে। আগুন তাকে প্রচণ্ড শক্তি খাটিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আগুনের শরীর মৃদু কাঁপছে। মোম টের পেল ঘাড়ে ফোঁটা ফোঁটা পানি কণা টপ টপ করে পড়ছে। আগুন কি কাঁদছে? মোম নিজের থেকে আগুনকে ছাড়িয়ে নিল। আগুনের চোখে অশ্রু দেখে নিজেও কেঁদে দিল। আগুনের দু চোখ ছাপানো অদ্ভুত কোনো মুগ্ধতায়। আগুন মোমের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে কাঁদতে নিষেধ করলো। মোম হেঁচকি তুলে কাপা গলায় অভিযোগ জানায়, আপনার মৌনতা আমাকে কষ্ট দিচ্ছিল, জানেন কি? আগুন প্রতিউত্তর করল না। খসখসে অঞ্জলি পুটে মোমের কোমল স্নিগ্ধতায় ভরপুর মুখশ্রী তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো চুমোতে চুমোতে ভরিয়ে তুলল। আগুন পাগলের মতো একবার মোমকে বুকে জড়িয়ে ধরছে, তো একবার পুরো মুখমণ্ডল জুড়ে অসংখ্য চুমু খাচ্ছে। আগুনের আদর খেয়ে মোম ধীরে ধীরে শান্ত হলো। কিয়ৎকাল পর সময় নিয়ে দুজনে স্বাভাবিক হলো। আগুন ঝুঁকে মোমের পেটে দৃঢ় চুম্বন করে সেথায় মাথা রাখলো। প্রফুল্ল সতে সেচে চনমনে কণ্ঠে বলল, ভালোবাসি কোমলমতি, ভালোবাসি আমার অস্তিত্বকে, অনেক বেশি ভালোবাসি আমার বাবুর আম্মুকে। মোম চমকে উঠল। কিয়ৎ পরিমাণ থম মেরে বসে রইল। পর মুহূর্তে আগুনের মুখে এই প্রথম ভালোবাসি শব্দ শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এই ছোট্ট জীবনে মোমের অপূর্ণ কিছুই নেই। সবকিছু কানায় কানায় ভরে গিয়েছে। এতদিন যা শুনতে চেয়েছিল আগুন আজ সেটাও শুনিয়ে দিল। মোমের আর কিছুই চাওয়ার নেই। মোমের কান্নায় আগুন হকচকিয়ে যায়। মোমকে আদরের সহিত প্রশস্ত বুকে জড়িয়ে নিল। মোম চোখের জল সমেত ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞেস করল, আপনি খুশি হয়েছেন? আগুনের চোখে পানি চিকচিক করছে। মোমের নাকে চুমো খেলো। নাকে নাক ঘষে উচ্ছ্বসিত গলায় বলল,
কেন খুশি হব না? তোমার পাতলা গড়নের চুনোপুটি মার্কার শরীরের কথা চিন্তা করে আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি। তার মানে এই নয় যে আমার বাচ্চা আসছে শুনে অখুশি হব কিংবা অসন্তোষ হব। আজকের জন্মদিন উপলক্ষে বেস্ট গিফট এটা ছিল আমার কোমলমতি। মোম অশ্রুসিক্ত নয়নজোড়া আগুনের আদলে নিবদ্ধ করে অনুরোধ সমেত আর্জি জানালো। আরেকবার বলবেন? আগুন ভুঁচিয়ে বলল, কি? ভালোবাসি কথাটা। আগুন মুচকি হাসলো। মোমের গলায় চুমু খেয়ে শীতল গলায় বলে উঠল, ভালোবাসি। মোম চোখ বুঝে ফেলল। প্রশান্তি হেসে ফের চোখ মেলল। খেয়ে হারিয়ে আগুনের মুখটা নরম তুলতুলে হাতে তুলে নিল। পদ্মকুড়ির ন্যায় লাল অধরজোড়া এগিয়ে আগুনের গালে, কপালে, নাকে টুপটাপ বৃষ্টির মতো চুমু খেল। আগুন হতভম্ব হয়ে নেত্রদয় বড় বড় করে ফেলল। আগুনের বেসামাল তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের সম্ভূতি ফিরল। নিজের কাজে নিজেই লজ্জায় আড়ষ্টতায় আটকে পড়ল। সরে আসতে নিতে আগুন বলিষ্ঠ হাতে উদরে চাপ প্রয়োগ করে কাছে টেনে নিল। আগুনের কোটরে বিষ মেশানো মাদকতা, যা দেখে মোমের দেহের সমস্ত শিরায় অব্দি রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা বেশিক্ষণ ওই নেশালো চোখে চোখ রাখতে পারল না। চট করে নামিয়ে নেয় নিচ্ছে। খুব কষ্টে মুখ খোলে। এভাবে তাকাবেন না, ধ্বংস হয়ে যাব। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে নেশাক্ত আবেগীয় গলায় আগুন বলল, ভালোবাসার ধ্বংসে কেউ ধ্বংস হয় না। জানোই তো তোমার থেকে দূরত্ব সহ্য হয় না, তবুও সরে যেতে চাইছো। মোম পেলব দু হাতে আগুনের গলা জড়িয়ে ধরে ব্যগ্র গলায় বলে, আপনার থেকে দূরে যাওয়ার সাধ্য আমার আছে। আপনাকে ছাড়া তো নিজেকে কল্পনাই করতে পারি না। আজ আকাশে গোলাকার সুন্দর চাঁদ উঠেছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। চাঁদের কিরণ উকি দিচ্ছে প্রেমে বুঁদ হওয়া দুই কপতির ব্যালকনিতে। আগুনের নিকট আকাশের বুকে থাকা চাঁদের থেকে আগুনের বুকের চাঁদটা বেশি সুন্দর আর দামি মনে হচ্ছে। আগুন অশ্রুপুট এগিয়ে মোমের ললাটে এক মৃদু চুমু খায়। মোম চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের উষ্ণতা। আগুনের ছোঁয়ায় মোম শিহরিত হয়। দুজনের মধ্যে যেন কোনো শব্দ নেই, শুধু অনুভূতির এক গভীর স্পন্দন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। দুজনেই একে অপরের খুব কাছে। আগুন মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র যে মোম লজ্জায় চোখ নামিয়ে নেয়। আগুনের বুকে মাথা রেখে মোম মিহিস্বরে বলল, আপনার আমার ভালোবাসার প্রণয় 1000 বছরেও শেষ না হোক। মোমের কপালে কপাল ঠেকিয়ে ভারীকে নিঃশ্বাস ছাড়ল আগুন। কণ্ঠে মাদকতা মিশিয়ে হাসকি স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, আকাশ চাঁদের আলো সোনালি রং ছড়ায়। তোমাকে যতবার দেখি ততবার আমার মন হারায়। শুভ্র রাঙা ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণের গান। তুমি ছাড়া এই জীবন যে শূন্যতার সমান। সমাপ্ত।